আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 52 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। চশমা বা তুই আমার বালের গার্লফ্রেন্ড, একটা চুম্মা দেস না? একবার ভুল করে তোর অমৃত খাইছিলাম, তারপর থেকে খাবার সুযোগই পাই না। তুই কি আমারে ফকির বানাইছিস? জারিন ধপ করে ওর বাহুতে ঘুষি মারলো, তারপর বলল, অসভ্য লোক একটা। সাইফান বেখাপ্পা হেসে বলল, অসভ্য হলেও তোমার আমি বেবি। আমি এতদিন তোমারে বিয়ে কইরা বাচ্চার বাপ হইতাম, কামিং কামিং পর্যায়ে থাকতো, কিন্তু আমার ভাইয়েরা যে আসে না, তাই তো। জারিন গালের দুপাশ লাল হয়ে তাকালো, তারপর বলল, তোমাকে সহ্য করি কেন বলো তো? সাইফান ঠোঁট কেটে হেসে বলল, তোর মন আমাকে চাই চশমা। জারিন আর কিছু বলল না, জানালার বাইরে তাকালো, চোখে রাগ কিন্তু ভেতরে অদ্ভুত নরম এক কাঁপুনি। এভাবে ঝগড়া করতে করতে দুজনের দিন চলে যায়, কিন্তু এতটাই তাদের মিষ্টি প্রেম, যেখানে ভালোবাসা কম, শব্দ বেশি, রাগ বেশি, খুনসুটি বেশি, কিন্তু তবু এই রাগের আড়ালে একটা আসল টান লুকিয়ে আছে। আর এদিকে পরীক্ষা শেষ হতে আর মাত্র 15 মিনিট বাকি। ঘরে তখন এক ধরনের তীব্র নীরবতা, যেন সবাই নিজের সময়ের সাথে যুদ্ধ করছে। ক্লাসরুমের বড় ঘড়িটা যখন শেষ 15 ঘন্টা বাজালো, নাফিসার বুকের ভেতরটা আরো কেঁপে উঠলো। সামনের খাতায় চোখ রাখতেই সবকিছু ঝাপসা হয়ে উঠছে। অসুস্থ শরীর, মাথার ভেতর ভারী চাপ, চোখের সামনে হালকা অন্ধকার নেমে আসা, সব মিলিয়ে লেখাটা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও সে থেমে থাকেনি। কলমটা শক্ত করে ধরে বাকিটুকু লেখা শুরু করলো। হাত কাঁপছে, আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে। শেষ লাইনটা যখন কাপা কাপা অক্ষরে লিখে ফেললো, ঠিক তখন ওই ঘন্টা বেজে উঠলো। পুরো ক্লাসরুম যেন হঠাৎ নিঃশ্বাস ছেড়ে দিল। সবাই যে যার খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু নাফিসা তাদের মতো ওঠার মতো অবস্থায় নেই। ধীরে ধীরে আস্তে আস্তে সে নিজের কলমটা রেখে চোখ বন্ধ করলো 2 সেকেন্ডের মধ্যে। মাথাটা একটু ভারী, শরীরটা আরো ঢুলে পড়ার মতো। খাতা জমা দিয়ে নাফিসা দরজার দিকে হাঁটা শুরু করলো। পায়ে যেন শক্তি নেই। বাইরে যখন বেরিয়ে এলো, তখনও মাঠে তেমন ভিড় নেই। এদিকটা আগেই বেশ ফাঁকা হয়ে গেছে, কিন্তু দূর থেকে দুইটা পরিচিত মুখ তাকে দেখেই হাত নাড়লো। মেহরাব আর মেহেরিন দুজনেই দাঁড়িয়ে আছে, তাদের চোখে স্পষ্ট উদ্বেগ। আজ নাফিসাকে কেমন লাগছে সেটা তারা সকাল থেকেই বুঝতে পারছিল, তাই পরীক্ষা শেষ হওয়ার আগেই এসে দাঁড়িয়ে আছে, যাতে বের হওয়ার সাথে সাথেই তাকে নিতে পারে। নাফিসা একটু দূর থেকে ওদের দেখে হালকা করে হাসলো, খুবই ম্লান, খুবই শান্ত একটা হাসি। তবু ওদের জন্য সে চেষ্টা করলো নিজের ভারসাম্য ধরে রাখতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা পা ঢলমল করছে। মেহরাব আর মেহেরিন ওকে নামতে দেখে দ্রুত এগিয়ে এলো। আর মাত্র 2-3টা সিঁড়ি বাকি, ঠিক তখনই ঘটলো বিপদ। নাফিসা পা বাড়াতেই হঠাৎ মাথার ভেতর ঘুরের ঝাঁকুনি, চারপাশ অন্ধকার হয়ে গেল। শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। সে মেহে বলার চেষ্টা করেছিল, কিন্তু শব্দটা ঠিক মতো বের হওয়ার আগে পুরো শরীরটা ঢলে পড়লো। চোখ বন্ধ হয়ে গেল। আর শেষে 2টা সিঁড়ি বেয়ে সে নিচে পড়ে গেল জোরে। মাথাটা সিঁড়ির কিনারে লেগে গভীর একটা কেটে গেল, সঙ্গে সঙ্গে রক্ত বের হতে শুরু হলো। দৃশ্যটা দেখে মেহরাব আর মেহেরিন নাফু বলে দুজনেই চিৎকার করে উঠলো। মেহেরিনের চোখের জল সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। সে দৌড়ে নেমে এসে নাফিসার মাথা তুলে নিজের কুলে রাখতে গেলে ঠিক ইতিমধ্যে কিছু স্টুডেন্ট কাছে এগিয়ে এসেছে। তেমন ভিড় নেই, তবুও কয়েকজন আছে। সবাই ছুটে এলো সাহায্য করতে। মেহেরিন হাঁটু গেড়ে বসে নিয়ে নিজের মাথাটা নিজের কুলে টেনে নিল। রক্তে তার হাত ভিজে গেল, কিন্তু সে খেয়াল করলো না একটু তার গলা শুকিয়ে গেছে। কাপা কাপা কণ্ঠে ডাকতে লাগলো, নাফু শুনতে পাচ্ছিস? নাফু চোখ খুল প্লিজ নাফিসা। মেহরাব তখনও পুরো ভেঙে পড়ার মতো অবস্থায়। সে কাপা হাতে নাফিসার পাল চেক করার চেষ্টা করছে, কিন্তু নিজের হাত ভীষণ কাঁপছে। এক মুহূর্ত দেরি না করে সে নাফিসাকে কুলে তুলে নিল। এতটা পার সেও বুঝতে পারলো না, শুধু অনুভব করলো ওকে এখনই হাসপাতালে নিতে হবে। মেহেরিনের পেছন থেকে দৌড়ে উঠে তাদের সঙ্গে ছুটলো। চারপাশে কিছু শিক্ষক খবর শুনে বেরিয়ে আসছেন, কিন্তু তারা আসার আগেই মেহরাব জুড়ে বলল, দরজা খুলে ধরো, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। ওরা গাড়ির দিকে দৌড়ে ছুটলো। এক স্টুডেন্ট দরজা খুলে ধরলো। মেহরাব নাফিসার পিছনে ছিটে শুয়ে দিল। মেহেরিন তার মাথাটা ধরে রাখলো যাতে রক্তের চাপ না বাড়ে। গাড়ি স্টার্ট হতে মেহরাব ব্রেক ছাড়লো না এক মুহূর্ত, পুরো স্পিডে ছুটে গেল হাসপাতালে। দিকে পিছনের সিটে মেহেরিন বারবার নাফিসার গাল চাপড়াতে ডাকছিল, নাফু শোন প্লিজ, চোখ খুল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা আছি, প্লিজ চোখ খুল। কিন্তু নাফিসা এখনো অচেতন, তার নিঃশ্বাস খুব মৃদু, রক্তে হাত ভিজে যাচ্ছে। মেহেরিনের চোখের জল থামছেই না, হাত কাঁপছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাবে। অন্যদিকে স্কুলে থাকা কিছু শিক্ষক ঘটনাটা শুনে দৌড়ে নিচে নেমে এসেছিলেন, কিন্তু ততক্ষণে মেহরাব নাফিসাকে নিয়ে চলে গেছে। তাই দ্রুত স্কুল অফিস থেকে নাফিসার বাড়িতে ফোন করা হলো। তারপর বলল, হ্যালো, আমরা স্কুল থেকে বলছি, আপনার মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে মাথায় আঘাত পেয়েছে। আর এদিকে কেবিনের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন আফিয়া বেগম। ফোন পাওয়ার পর থেকে উনি একটানা কাঁদছেন, শাড়ির আঁচল ভিজে উঠছে বারবার চোখ মুছতে মুছতে। রিশা আর ইমা বেগম দুপাশ থেকে ধরাধরি করে দাঁড়িয়ে আছে, তবুও কান্না থামছে না। ওনার মাথায় শুধু একটাই ভাবনা, আমার মেয়েটা ঠিক আছে তো। কলেজ থেকে ফোন আসার মুহূর্তটা যেন সব উলট পালট করে দিল। তারপর বলল, ম্যাডাম নাফিসা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। বাকিটা আর শোনা হয়নি ওনার। বুকটা কেঁপে উঠে, পা যেন চলছিল না, তারপরও ছুটে এসেছেন হাসপাতালে। করিডোরের বিপরীত দিকে লাল চোখে দাঁড়িয়ে আছে মেহরাব আর মেহেরিন। তারা নিজেরাও ভয়ে চুপ, কিছু বলতে পারলো না। ভেতর থেকে নাফিসার কোনোমাত্র আওয়াজও আসছে না, আর সেটা আরো বেশি ভয় ধরিয়ে দিচ্ছে সবার মনে। মিনিট দশেক পর কেবিনের দরজা ক্লিক করে খুললো। সাদা অ্যাপ্রন পরে ডাক্তার বের হতেই সবাই ছুটে গেল তার দিকে। আফিয়া বেগম সবার আগে সামনে এগিয়ে বললেন, আমার মেয়েটার কি হয়েছে
হয়েছে? কিচ্ছু হয়নি তোর? ডাক্তার প্রথমে গম্ভীর মুখ করে ফাইলটা বন্ধ করে দাঁড়ালেন। সে মুখ দেখে মুহূর্তেই সবার বুক ধক করে উঠল। ডাক্তার শেষে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, দেখুন, প্রথমে আমি বলছি ভাগ্য খুব ভালো, সিরিয়াস কিছু হয়নি। কথাটা বলা মাত্রই আফিয়া বেগম যেন ভেঙে পড়া শরীর নিয়ে দেয়ালের সাথে হেলে দাঁড়ালেন। চোখে স্বস্তির একটা ঢেউ নামলো মুখে। ডাক্তার একটু হাসি মুখে বুঝাতে লাগলেন, মাথায় ধাক্কা লেগেছে, কপালের উপরে 3টা সেলাই পড়েছে, ব্যথা আছে, মাথা ঘুরছে, কিন্তু ভেতরে কোনো রক্তপাত হয়নি, স্ক্যান রিপোর্ট ক্লিয়ার, চিন্তার কিছুই নেই। মেহেরিন আস্তে আস্তে বলে উঠল, তাহলে ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তার মাথা নেড়ে বললেন, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, একেবারে ভয় পাওয়ার মতো কিছু না। তবে খেয়াল রাখতে হবে, এই সময় নাফিসার খুব সতর্কভাবে চলাফেরা করা দরকার। ভাগ্যিস কোনো কিছু হয়নি। আফিয়া বেগম এবার জিজ্ঞেস করলেন, প্লাস্টার দিতে হইলো কেন? ওর তো খুব ব্যথা করছে নিশ্চয়ই। ডাক্তার একটু নরম গলায় বললেন, আন্টি মাথায় প্লাস্টার আমরা দিই না, তবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। 2-1 দিন ওকে বিশ্রাম নিতে হবে, আলো কমে গিয়ে বসবে, বেশি কথা বলতে নিষেধ করেছেন। আর মাথায় ঝাঁকি লাগানোর মতো কিছু একেবারেই নয়। ব্যথাটা 2-3 দিন থাকবে, তারপর কমে যাবে। ইমা বেগম নিঃশ্বাস ছাড়লেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের তো মনে হচ্ছিল আরো খারাপ কিছু হবে। ডাক্তার আবারও বললেন, আরেকটা কথা, আপনারা ওর মানসিক অবস্থাটাও খেয়াল রাখবেন। ও একটু টেনশনে আছে মনে হয়। মাথায় আঘাতের পর ভয় পাওয়া বা দুশ্চিন্তা করা ঠিক না। আর এই সময় পরিবারের পাশে থাকা দরকার। এখনো একা নয়তো, ওর সাথে আরেকটা জীবন আছে, তাই বেশি খেয়াল রাখা উচিত মনে করি আমি। যাই হোক, ওকে কোনো গাইনোলজিস্ট ডক্টরকে দেখান। আফিয়া বেগম চোখ মুছতে মুছতে অবাক হয়ে বললেন, মানে? তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি ছোট করে দেওয়ার জন্য, আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন পার্ট তাড়াতাড়ি দেখার জন্য। আর তোমাতে হারিয়ে যায় গল্পটি যেহেতু শেষ, তাই আপনাদের জন্য নতুন গল্প আসতে চলেছে। তো আপনাদের মতামত জানাতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 53 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। গাড়ি চলল কিছু দূর। ফুস করে নিঃশ্বাস ছেড়ে সাইফান স্টিয়ারিং এ হাত শক্ত করলো। মুখটা কঠিন, কিন্তু চোখ বোঝা যাচ্ছে কিছু একটা ভাবছে। জারিন পাশ থেকে বলল, কি হয়েছে, এমন মুখ কেন? সাইফান এক মুহূর্ত চুপ, তারপর বলল, তুমি রিশার সাথে একটু থাকবে এই কয়দিন? মেয়েটা একদম ভেঙে পড়েছে। জারিন শান্ত গলায় বলল, থাকবো, তুমি তো বলেছো ওর পাশে থাকতে। আর ও আমার বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যেও না। সাইফান মাথা নেড়ে সম্মতি দিল। গাড়ির ভেতর দুজনের মাঝে হঠাৎ অদ্ভুত নীরবতা তৈরি হলো। হঠাৎ সাইফান বলল, তোমার কি মনে হয় আকাশের এই আচরণটা ঠিক? জারিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর বলল, ঠিক ভুল দিয়ে সবকিছু মাপা যায় নাকি? ছেলেটা ভয় পেয়েছে, পালাচ্ছে, কিন্তু ভুলে যেতে বললেই কি হয়? মানুষের জায়গা মানুষ নেই। সাইফান গভীরভাবে তাকিয়ে থাকলো জারিনের দিকে, তারপর বলল, তুমি এমন ভাবে কথা বলছো কেন? জারিন হেসে বলল, কথা বললেই সমস্যা? সাইফান বলল, হ্যাঁ। সাইফানের চোখ সোজা ওর চোখে, তারপর বলল, তুমি যেভাবে কথা বলো তাতে মনে হয় তুমি অনেক কিছু বুঝো। জারিন মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো, তারপর বলল, হ্যাঁ বুঝি, কিন্তু তুমি বুঝতে চাও না। এ কথায় সাইফান চুপ হয়ে গেল। দুজনের মাঝে আবারও নীরবতা নেমে এলো। গাড়ি একটা মোড় ঘুরতেই সাইফান বলল, এই চশমা? জারিন বলল, হ্যাঁ। সাইফান বলল, আমি না থাকলে নিজের খেয়াল রাখবে রিশারও? জারিন ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, তুমি কি যাচ্ছ যুদ্ধ করতে? নাটক বাদ দাও। সাইফান হাসলো একটু, খুব হালকা, তারপর বলল, শুধু বললাম তুমি থাকলে আমার মনটা শান্ত থাকে। জারিন তাকিয়ে রইল তার দিকে। সাইফানের চোখে অদ্ভুত নরমতা। হঠাৎ বায়ুতে একটা মোড় ঘোরার মতো অনুভূতি। গাড়ি থামলো বিমানবন্দরের কাছে। সাইফান বাইরে নেমে দাঁড়ালো। জারিনও নামলো। হাওয়া বইছিল। জারিনের চুল মুখে এসে লাগলো। সাইফান আস্তে করে চুল সরিয়ে দিল। জারিনের দম আটকে গেল, তারপর বলল, এই কি করছো? সাইফান মলিন হাসলো, তারপর বলল, যাচ্ছি তো, তাই ভাবলাম। জারিন চোখ পাকালো, তারপর বলল, এভাবে চুপচাপ চলে যেও না, ফোন দিও। সাইফান বলল, দিব। তারপর একটু থেমে আবারও বলল, তুমি ধরবে তো? তুমি আমার সাথে ভালো করে কথা বলতে চাও না? জারিন ঠোঁট কামড়ালো, চোখ ঘুরিয়ে বলল, মুড ভালো থাকলে ধরবো। সাইফান হেসে ফেললো এবার, তারপর বলল, ঠিক আছে, মুড ঠিক রাখতে চেষ্টা করব। ঠিক তখন ওই অফিসের একজন কর্মচারী এসে বলল, স্যার সময় হয়ে গেছে। সাইফান 1 সেকেন্ড দাঁড়িয়ে থেকে বলল, চশমা? জারিন বলল, হুম। সাইফান বলল, খেয়াল রেখো নিজের। জারিন কথা বলতে গেলেও গলা আটকে গেল। সাইফান ঘুরে হেঁটে গেল ভিতরের দিকে। জারিন দাঁড়িয়ে রইল জায়গাটাই যতক্ষণ না সাইফান চোখের আড়াল হয়ে গেল। তারপর ধীরে নিঃশ্বাস ছেড়ে বলল, পাগল ছেলেটা। মুখ ঘুরিয়ে হাঁটতেই মুখোমুখি আকাশ। হঠাৎ করেই চোখ থেকে চশমা খুলে নিল সে। দুজনের চোখ কয়েক সেকেন্ড আটকে রইল। আকাশের চোখে ক্লান্তি, অস্থিরতা। জারিন কঠিন গলায় বলল, তোমার সাথে কথা বলা লাগবে আকাশ ভাই, অনেক কথা। আকাশ ঠোঁট চেপে বলল, আজ নয়, আজ আমি ব্যস্ত। জারিন এগিয়ে এক ধাপ সামনে দাঁড়ালো, তারপর বলল, রিশাকে ভুলে যেতে বলেন? জারিন বলল, ভুলে গেলে তো তুমি স্বস্তিতে থাকার কথা, তাহলে আমাকে দেখে তোমার মুখ সাদা হয়ে গেল কেন? আকাশ কিছু বলল না, তার চোখে ভয়টা আরো স্পষ্ট। জারিন ঠোঁট বাঁকালো, তারপর বলল, ভাগো, ভয় থেকে পালাও, কিন্তু মনে রেখো মানুষের জায়গা মানুষ নেই, আর যারা ভয় পায় তাদের জায়গা একদিন শূন্য হয়ে যায়। আকাশ কিছু বলতে পারলো না, তার মুখে কোনো শব্দ এলো না, শুধু চোখ দুটো লাল হয়ে উঠলো। কোনো কিছু না বলে চলে গেল। জারিন আকাশের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো।
আর এদিকে হাসপাতালের সাদা আলোটা যেন আজ আরো বেশি কটু লাগছে সবার চোখে। কয়েক মুহূর্ত আগেও সবার অবস্থা যতই টেনশনের হোক, অন্তত একটা জিনিস সবাই নিশ্চিতভাবে জানতো, নাফিসা শুধু পড়ে গিয়েছে, মাথায় আঘাত লেগেছে, শরীর খারাপ হয়েছে, এর বেশি কিছু না। কিন্তু ডাক্তার যে একটা বাক্য বলল সেটাই যেন মুহূর্তের বাতাস থমকে দিল। ডাক্তারের মুখে কথাটা শোনার পর আফিয়া বেগমের ভ্রুগুলো কুঁচকে গেল। তিনি যেন ঠিক বুঝে উঠতে পারছেন না ঠিক কি শুনেছেন তিনি। হঠাৎ শরীরটা একবার কেঁপে উঠল, চোখের মনিটা বড় হয়ে গেল, অবাক হয়ে বলল, মানেটা হচ্ছে কি নাফিসা প্রেগনেন্ট, 3 মাস রানিং। ডাক্তারের স্বরটা ছিল পুরো শান্ত, খুব স্বাভাবিক একটা খবর জানাচ্ছে, কিন্তু এই খবরটা মোটেও স্বাভাবিক ছিল না। আফিয়া বেগমের মুখ প্রথমে নিষ্প্রাণ হয়ে গেল, তারপর মুহূর্তের মধ্যে রাগে লাল হয়ে উঠল মুখ। কথাটা বিশ্বাস করা তার পক্ষে সম্ভব ছিল না। এত বছর এত কাছে রেখে মানুষ করেছেন নাফিসাকে, তার মেয়ে এমন কিছু করবে এটা ভাবলেও বুকের ভেতর শূন্য হয়ে যায় তার। তিনি হতভম্ব চোখে ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, আপনি কি জাতামাতা বলছেন? ঠিকভাবে বলেন, আপনার ভুল হয়েছে কিনা দেখেন আগে। গলার স্বর কেঁপে উঠল। ইমা বেগম সাথে সাথে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। রিশা আর মেহরিন এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে আছে। এরা দুজনের জন্য আকাশ থেকে পড়েছে। এতক্ষণ যা শুনেছে সবাই যেন ভুল। মেহরাবের মুখের কালারটা পাল্টে গেছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে এসেছে, হাত দুটো ফাঁকা হয়ে ঝুলে আছে। মেহরিন ভাইয়ের হাতটা চেপে ধরলো শক্ত করে, বোঝার মতো করে চোখে একটা আশ্বাস দিল, তারপর বলল, চিন্তা করো না, আগে নিশ্চিত হই। রিশা ডাক্তারের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো, আর ইউ শিওর ডক্টর? আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ডাক্তার এবার বলল, ভিজিবিলিটি ইরিটেট। আমি ভুল বলবো কেন? রিপোর্ট দেখেন, 3 মাসের প্রেগন্যান্সি, একদম ক্লিয়ার। আর আপনারা বাসায় মানুষ হয়ে জানেন না হাজবেন্ড কোথায় ওর? হাজবেন্ড শব্দটা এই মুহূর্তে সবাইকে আরেকবার কেটে দিল ছুরির মতো। আফিয়া বেগম এবার সম্পূর্ণ চুপ হয়ে গেলেন, মুখে কোনো শব্দ নেই, চোখ দুটো বিস্ফোরিত যেন। ইমা বেগম তাকে ধরে দাঁড়িয়ে। ডাক্তার আবার বলল, ও পড়ে গিয়েছিল কিন্তু লাকিলি বাচ্চার কোনো ক্ষতি হয়নি, এটা অনেক বড় বিষয়। অল্প বয়সে এই প্রেগন্যান্সি রিস্কি, পুরো রেস্ট প্রয়োজন, স্ট্রেস নেওয়া যাবে না, গাইনি স্পেশালিস্ট দেখাবেন। আমি একটা ইনজেকশন দিয়েছি, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে, বাসায় নিতে পারবেন। এত বলেই ডাক্তার ফাইলটা বন্ধ করে বেরিয়ে গেল। ডাক্তার বের হতেই পুরো রুমটা নিস্তব্ধতা নেমে এলো, যেন হঠাৎ করেই শুনতে পেল নিজেদের হৃদস্পন্দন। এক এক করে সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কেউ কথা বলছে না, কেউ ব্যাখ্যা দিচ্ছে না, সবাই একই প্রশ্নে আঘাতে আঘাতে ভেঙে যাচ্ছে। নাফিসা প্রেগন্যান্ট? কিভাবে, কি করে, কার? মেহরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়ানো মেহরাব একদম নিস্তব্ধ, তার মুখে কোনো শব্দ নেই। মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সে তার ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে। বোন হিসেবে মেহরিন খুব ভালো করেই বুঝে ভাইয়ের মুখ। গত কয়েক বছর ধরেও দেখেছে কিভাবে মেহরাব নিজের মনটা নাফিসার দিকে হেলে দিচ্ছে, ওর মাঝে কতটা দুর্বল হয়ে আছে তার ভাই। আর আজ যে মেয়েটাকে ভাই নিঃশব্দে নিজের মনে জায়গা দিয়েছিল, সেই মেয়ে প্রেগন্যান্ট। কিন্তু মেহরিন নিজের মনে নিজেকে থামালো, তারপর বলল, না, কিছু একটা ভুল হতেই পারে, এমন কিছু হতে পারে না, নাফিসা এমন না। ঠিক তখনই আফিয়া বেগম ধীরে ধীরে বললেন, কেউ এখন ওকে কিছু জিজ্ঞেস করবে না, আমি চাই না বাইরে কোনো সিন ক্রিয়েট হোক, বাসায় নিয়ে যাই, তারপর যা হওয়ার হবে। আমি বিশ্বাস করি আমার মেয়ে এমন কিছু করে নাই। আমার মেয়ে, আমি ওকে নিজের হাতে মানুষ করেছি, ওকে আমি চিনি। তার কণ্ঠে দৃঢ়তা কিন্তু কষ্টের কম্পন মিশে আছে। এমন সময় নাফিসার চোখ সামান্য কাঁপলো, দীর্ঘশ্বাস নিল, জ্ঞান ফিরেছে। সবাই একসাথে নড়েচড়ে তাকালো ওর দিকে। কেউ আগে কথা বলল না, কেউ এগিয়েও গেল না আতঙ্কে, কারণ সবাই ভয়ে আছে সত্যিটা জানার পর। আফিয়া বেগম দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন, তারপর বললেন, মা কেমন লাগতেছে? চোখ খুলো। নাফিসা ধীরে ধীরে চোখ খুললো, চোখে এখনো ঝাপসা। কিছুক্ষণ তাকিয়ে থাকলো চারপাশে, রিমা, ইমা, মেহরিন, মেহরাব সবাইকে দেখে বিভ্রান্ত হয়ে গেল। তারপর বলল, মামুনি আমি পড়েছিলাম। আফিয়া বেগম বলল, এখন ভালো আছো, বাসায় যাব। নরম মায়া ভরা স্বর, কিন্তু আফিয়া বেগম এখনো সিদ্ধান্ত নিয়েছেন একটা কথাও তিনি এখন বলবেন না নাফিসাকে। নাফিসাকে আস্তে করে উঠিয়ে চেয়ারে বসানো হলো। 2 মিনিট পর ওকে গাড়িতে তুলে হাসপাতাল থেকে বের করা হলো। পুরোটার সময় কেউ একটি শব্দও করেনি। মেহরাব মাথা নিচু করে দাঁড়িয়ে কেবল একবার তাকালো নাফিসার যাওয়ার দিকে, চোখে এমন দৃষ্টি, অসহায়। মেহরিন ভাইকে পাশে টেনে নিয়ে ধীরে ধীরে বলল, ভাই মন খারাপ করো না, হয়তো ভুল রিপোর্ট, ডাক্তাররা ভুলও করে, আগে শুনি সব। মেহরাব কিছু বলল না, শুধু মাথা নেড়ে দাঁড়িয়ে রইল। আর এদিকে রশিদ ভিলার গেটটা আজ অস্বাভাবিক নীরব। বিকেলের হালকা আলোয় গাড়িটা ঢুকতে রুষা গভীর শ্বাস ফেললো, মুখে বিরক্তি আর চোখে স্পষ্ট উৎকণ্ঠা। আবির একেবারে জোর করে নিয়ে এসেছে, এখনো এসব বলার সময় না, সাইমন বাসায় নেই, এটা তো সবচেয়ে বড় সমস্যা। কত বুঝালো আবিরকে, কিন্তু আবির আজ থামার মতো অবস্থায় নেই। আবির বলল, আমি পারতেছি না আর। রুষা আপি, আজ নাফিসার শেষ পরীক্ষা, আজকে আমি ফুফুমনিকে সব বলবো, আমি ওকে ভালোবাসি, এটা আর লুকিয়ে রাখা যাবে না। রুষা চোখ উল্টে তাকালো, তারপর বলল, ভালোবাসো বুঝলাম, কিন্তু সময় বলে একটা জিনিস আছে। নাফিসাকে তো সাইমন নিয়ে এসেছে, সেই পুরো দায়িত্ব নিয়েছে। এমন সময় এসে যদি তুই বিয়ে ভালোবাসার কথা তুলিস, উল্টা মাই রাগ করে বসবে, ও বাসায় আসলে সব ভালো হবে। আবির বলল, আপনি চলে এসেছি, এখন তো আর এত কথা বলিস না প্লিজ। বাসার ভিতরে ঢুকে বসতেই রুষা একজন গৃহকর্মীকে জিজ্ঞেস করলো, আফিয়া বেগম কোথায়, আর বাকিরা কই, রুমে আছে নাকি সবাই? গৃহকর্মী বলল, ম্যাডাম তো হসপিটালে গেছে আফা। রুষা প্রথমে জিজ্ঞেস করলো, কি হয়েছে? গৃহকর্মী বলল, হ্যাঁ আফা, নাফিসা অসুস্থ হয়ে পড়েছে, কলেজ থেকে ফোন এসেছিল, তাই ওখানে গেছে। কথাগুলো শুনে আবিরের মুখ সাদা হয়ে গেল, হাত দুটো কাঁপছে, শরীরটা নিস্তেজ হয়ে গেল মুহূর্তে। আবির বলল, নাফিসা হসপিটালে? স্বাভাবিকভাবে
উচ্চারণ পর্যন্ত করতে পারলো না সে। আবির আর এক মুহূর্ত দেরি করলো না, রুষার হাত ধরে টানলো, তারপর বলল, চলো গাড়িতে ওঠো, এভাবে দাঁড়িয়ে থেকো না, আর আমরা এখনই যাই। ঠিক তখন ওই ভিলার বড় গেটের দিকে গাড়িটা এগোতে শুরু করেছে। হঠাৎ রুষা দেখলো গেটের সামনে একটা গাড়ি ঢুকছে ভিতরের দিকে। আবির তাকাতেই শ্বাস আটকে গেল। নাফিসা ধীরে ধীরে গাড়ি থেকে নামছে। পাশে আফিয়া বেগম আছেন। আবিরের বুকের ভেতর সবকিছু গুলিয়ে উঠলো। নাফিসাকে চোখের সামনে দেখা, অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 54 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আবির দাঁড়িয়ে আছে একদম নিশ্চুপ, চোখ শুধু এক জায়গায়, নাফিসার দিকে। এতক্ষণ ধরে যে অস্থিরতা তাকে খেয়ে ফেলেছে। নাফিসাকে চোখের সামনে নিরাপদ দেখে বুকটা ধীরে ধীরে ফিরলো, কিন্তু কপালে ওপরের ব্যান্ডেজ আর নাফিসার নিস্তেজ ভাব দেখে তার ভেতরে আবার কেমন যেন মোচড় দিয়ে উঠলো। রুষা একটু দূর থেকে এগিয়ে এলো, মুখে দুশ্চিন্তার ছাপ। আফিয়া বেগমের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফুপুমনি? নাফিসার কি অবস্থা? মাথায় ব্যান্ডেজ কেন? হঠাৎ কি হলো? আফিয়া বেগম মুখ খুললেন না, কেবল নিঃশ্বাস ফেললেন গভীরভাবে। ইমা বেগম ধীরস্বরে বললেন, রুষা ভিতরে গিয়ে কথা বলি, এই জায়গায় বলা ঠিক হবে না। ওদিকে রিশা হাত ধরে নাফিসাকে সামনে নিয়ে হাঁটছে, আফিয়া বেগম পাশে আছে। আবির আর রুষা পিছন থেকে হেঁটে হেঁটে ভেতরে ঢুকলো ইমা বেগমের সাথে। ডাইনিং রুমের বড় সোফায় নাফিসাকে বসানো হলো। শরীরটা ক্লান্ত, চোখ যেন ভারী। আফিয়া বেগম পাশে বসে আছেন, হাতটা এখনো নাফিসার কাঁধে। ইমা বেগম এক কর্মচারীকে ডাকলেন, তারপর বললেন, পানি আনো। সাথে সাথে একটা গ্লাস এগিয়ে দেয়া হলো। আফিয়া বেগম নিজের হাতে গ্লাসটা তুলে নিলেন, ধীর ভঙ্গিতে নাফিসাকে পানি খাওয়ালেন। খাওয়াতে খাওয়াতে তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো গালে। এই দৃশ্যটা নাফিসা দেখতে পেল এবং মুহূর্তেই অস্থির হয়ে উঠলো। নাফিসা বলল, মামুনি আমি ঠিক আছি, শুধু একটু পড়ে গেছি, তুমি এত দুশ্চিন্তা করতেছো কেন? আমি তো ভালো আছি মামুনি। কথাগুলো নাফিসা বলেছে ঠিকই, কিন্তু তার গলার কম্পন বলে দিচ্ছে সে নিজেও বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। ঠিক তখন ওই উপরতলা থেকে নিচে নামলো সাবিহা খালেদ। নাফিসার দিকে তাকিয়ে নাক সিটকালেন, আর রাইমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটা সোফায় বসে ফোন দেখা শুরু করলো। পেছনে বিলকিসারা, রেদওয়ান আর এক পাশে দাঁড়িয়ে আছে রাহিল। বড় বড় চোখে তাকিয়ে আছে নাফিসার দিকে। রেদওয়ান ওর পাশে দাঁড়িয়ে হাত ধরে রেখেছে। আজ এই কয়েকজন ওই বাসায়। রায়হান রোহিত চট্টগ্রামে, মঈন রশিদ ও মাহবুব রশিদ শহরের বাইরে, সাইফান তো আজ জাপানে গিয়েছে কোম্পানির কাজে। আফিয়া বেগম চোখ তুললেন রিদওয়ানের দিকে, তারপর বললেন, রাহিলকে নিয়ে ভিতরে যাও। রিদওয়ান কোনো কথা না বলে রাহিলকে নিয়ে ঘরের ভিতর চলে গেল। এবার আফিয়া বেগম আবারও মুখ ফেলালেন নাফিসার দিকে, ধীর মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর 2 হাত দিয়ে নাফিসার গাল নিজের হাতে ধরে আগলে নিয়ে একটু ঝুঁকে কপালে চুমু রাখলেন। তারপর বললেন, আমার সোনামা, আমার মেয়ে। তার কণ্ঠে ভালোবাসা, ভরসা আর গভীর কষ্ট সব একসাথে মিশে আছে। একটু পরে তিনি বললেন, কিছু কথা জিজ্ঞেস করবো সোনা, তুমি উত্তর দেবে, ঠিক আছে? ভয় পাবে না, আমি তোমাকে বিশ্বাস করি, আমার মেয়ে আমাকে কিছু লুকাবে না। নাফিসা বিভ্রান্ত মুখে তাকিয়ে আছে, তারপর বলছে, কি কথা? এবার তখনকার পরিবেশটা আরো নিঃশব্দ হয়ে গেল, সবাই যেন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। আফিয়া বেগম খুব ধীরে এক দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নাফিসার 2 গাল নিজের হাতে ধরে নরম স্বরে বললেন, সোনা তুমি প্রেগনেন্ট, এটা কি তুমি জানো? এক মুহূর্তে নাফিসার মুখের সমস্ত রং মিলিয়ে গেল, কথা বলার ভাষা যেন গলা থেকে উদাও হয়ে গেল সম্পূর্ণ। চোখ বড় বড় হয়ে গেল, কথা নেই, শুধু নিঃশ্বাস থমকে আছে। তারপর তার চোখে হঠাৎ ওই জমে থাকা পানি টুপ টুপ করে ঝরে পড়তে লাগলো। নাফিসার হাতটা ধীরে কাঁপতে কাঁপতে নিজের পেটের উপর গিয়ে থামলো। মনে হলো যেন প্রথমবার নিজের ভেতরে কিছু আছে, কেউ আছে, এটা সত্যিকার ভাবে অনুভব করলো সে। সেদিকে তাকিয়ে আছে, চোখে পানি থামছে না। পেটের উপরে হাত রেখে বিড়বিড় করে বলছে, আমার ভেতরে আমার হালাল পুরুষটা, আমার ডিএসপি সাহেবের অস্তিত্ব, এটা সত্যি। শরীরটা নিস্তব্ধ, দৃষ্টি কাঁপছে, ঠোঁট কেঁপে কেঁপে উঠছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। কানে যেন দূরের কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না, সব যেন থেমে গেছে। আবিরের কানে নাফিসা প্রেগনেন্ট শব্দটা যেই ঢুকলো, ঠিক সেই মুহূর্তে তার মনে হলো পুরো দুনিয়াটা থেমে গেছে। একটা অদ্ভুত ঠক ঠক ধাক্কা বুকের ভেতর লাগলো, তারপর নিস্তব্ধতা। অবাক চোখে সে নাফিসার চোখের দিকে তাকিয়ে রইলো, যেন নিশ্চিত হতে চাইছে সে ঠিকই শুনেছে। তো মনে হচ্ছে ভুল কিছু শুনেছে। ভুল না হলে এমন কথা কিভাবে সম্ভব? ওর নাফিসা তো এমন মেয়ে না, কিভাবে, কেন? মাথার ভেতর অস্থির ব্যথা শুরু হয়ে গেল, মনে হলো পুরো মাথাটা ফেটে যাচ্ছে। একটা ভয়ঙ্কর সন্দেহ তার বুকের মধ্যে দপদপ করতে লাগলো। তারপর বলল, তাহলে কি কেউ ফুলটাকে বাজেভাবে স্পর্শ করেছে? ভাবতে তার শরীর কাঁপতে লাগলো। আফিয়া বেগমের কথাগুলো তার কানে যেতে সে আরো থমকে গেল। সে তাকিয়ে দেখলো নাফিসা মাথা নিচু করে বসে আছে, আর সবাই হতভম্ব। রোশানা পাশে দাঁড়িয়ে আবিরের এই ভাঙ্গা অবস্থা দেখে আর দাঁড়াতে পারলো না। আবিরের চোখ মুখ একেবারে বেহাল, চোখ লাল, ঠোঁট শুকিয়ে গেছে, মুখে অবিশ্বাসের ছাপ। রোশানা দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে ওর হাত চেপে ধরে বলল, আমি তোকে বুঝতে পারছি রে, তোর মতো আমারও শোক লাগছে কথাটা শুনে, কিন্তু প্লিজ এখন কোনো রিয়াকশন দেখাস না। আগে শুনি আসল ব্যাপারটা কি। আমাদের নাফু এমন না, নিশ্চয়ই কিছু একটা আছে। কি হয়েছে ঠিক মতো শুনি আগে। রোশানার কথা শুনে আবির হাত দুটো মুঠো করে দাঁড়িয়ে থাকলো ভেজা চোখে, দৃষ্টি ফাঁকা। রোশা আবিরের এই অবস্থা দেখে নিজেরও অসহায় লাগলো, তার মুখও ম্লান হয়ে গেল। এই সময়টা রাইমা ফোন দেখছিল, কিন্তু প্রেগনেন্ট শব্দটা কানে ঢুকতেই সে চমকে গেল। ফোনটা পাশে রেখে পুরো মনোযোগ ওইদিকে দিল। আর সাবিহা খালেদের ভ্রুজোড়া কুচকে আছে, মুখ দেখেই বোঝা যায় সে ইতিমধ্যে এটা নিয়ে
নিয়ে নিজের মাথার মধ্যে নিজের মতো করে গল্প তৈরি করে ফেলেছে। আফিয়া বেগম তখনও নাফিসার দিকে তাকিয়ে আছেন অবিশ্বাসে। বিলকিসারা বেগম চমকে উঠে আফিয়া বেগমের দিকে চোখের ইশারা করলেন, তারপর বললেন, কি হয়েছে? কিন্তু আফিয়া বেগম তৎক্ষণাৎ শাশুড়িকে চোখের ইশারা করে চুপ থাকতে বললেন। নাফিসার চোখ দিয়ে টুপটাপ কান্না ঝরতে দেখে আফিয়া বেগম ওকে আগলে নিল বুকের মাঝে। বারবার নাফিসার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমার সোনা মেয়ে, টেনশন করো না মা, কিছু নিয়ে ভয় পেও না, নিজেকে একদম দোষ দেবে না, আমি তোমাকে চিনি, খুব ভালো করেই চিনি। এবার আমাকে বলো তো, কে তোমাকে বাজেভাবে স্পর্শ করেছে? কি হয়েছে বলো মা, কেউ কি তোমাকে বাজেভাবে খারাপভাবে ধরেছে? আফিয়া বেগমের গলা কেঁপে উঠছে, মুখে আতঙ্ক। নাফিসা একবার তার মুখের দিকে তাকালো, তারপর সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে ফেললো। মনে হচ্ছে প্রচন্ড অপরাধবোধে ভেঙে পড়েছে, কিন্তু ঠিক কিভাবে উত্তর দেবে তা যেন বুঝে উঠতে পারছে না। ওর মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সাইমন কই, আমার ডিএসপি সাহেব কই? তার সন্তানের বাবা তো তার হালাল পুরুষ, কিন্তু পরিবার জানে না, জানবে কিভাবে? সে তো বলতেই দেয়নি। এখন নিজের উপর প্রচন্ড রাগ লাগছে ওর। ওর চোখের সামনে ভেসে উঠছে, আজ কই তার ডিএসপি সাহেব, কই? সে জানলে কি বলতো? মনে হলো ফোন করবে, আজ কটা মাস তো তার সাথে কোনো যোগাযোগ নেই। এখন কি করে একা একা সব সামাল দিবে? ওর ভাবনার মাঝে ঠিক তখনই আফিয়া বেগম আবারও জিজ্ঞেস করলো, বল মা, কে তোকে বাজেভাবে ছুঁয়েছে? ভয় পাস না মা, আমি আছি। নাফিসা মাথা নেড়ে আস্তে আস্তে বলল, কেউ না, কেউ বাজেভাবে স্পর্শ করেনি আমাকে। পাশে দাঁড়িয়ে থাকা সাবিহা খালেদ এবার মুখ বাঁকিয়ে বলে উঠলো, দেখো কোথায় গিয়ে নষ্টামি করে এসে এখন নাটক করছে। আমি তো আগেই বলেছিলাম এইসব মেয়েদের চিনি, আমি খুব ভালো করে চিনি। এখন দেখো মিলল নাকি আমার কথাই? এসব থার্ড ক্লাস মেয়েদের বাড়িতে জায়গা দিতে মানা করেছিলাম যে, আর তোমরা না শুনে আদর যত্নে মাথায় তুলেছো, এখন বুঝো? তার কণ্ঠে বিষ, কথা বলার ভঙ্গি যেন নাফিসাকে ছিঁড়ে ফেলছে। বিলকিসারা বেগম সঙ্গে সঙ্গে রেগে উঠলো, তারপর বলল, সাবিহা, আরেকটা বাজে কথা বলবে না। তোমার স্বভাব ঠিক করো এখনো, যদি ভদ্রভাবে কথা বলতে না পারো তবে চুপ করে থাকো। নাফিসার ওপর কোনো বাজে কথা প্রয়োগ করা চলবে না। তারপর শান্ত গলায় নাফিসার দিকে তাকিয়ে বলল, দিদি ভাই, তুমি কি ভয় পাচ্ছ? কেউ তোমাকে ভয় দেখিয়েছে কি চুপ করে থাকার জন্য? সবটা খুলে বলো আমাকে। বিলকিসারা বেগম তার মাথায় খুব আস্তে করে হাত বুলিয়ে দিল। নাফিসা আবারও মাথা নাড়ালো, তারপর বলল, না, কেউ ভয় দেখায়নি। তখন বিলকিসারা জিজ্ঞেস করলো, তাহলে বলো, তুমি কাউকে পছন্দ করো? যার বাচ্চা সে কে? এই প্রশ্নটা শুনে নাফিসার বুক যেন ধক করে উঠলো। সাইমনের এখনো তো পরিবার জানে না, সে কিভাবে মুখ খুলবে? কাকে বলবে? কি বলবে? চোখে জল ঝাপসা হয়ে গেল চারপাশ। হঠাৎ করে তার ঠোঁট কাঁপতে কাঁপতে শব্দ বের হলো, তারপর বলল, এই সন্তান ডিএসপি সাহেবের, আমার হালাল সন্তান। মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ, কেউ কথা বলতে পারছে না, কেউ শ্বাসও নিচ্ছে না। যেন আবির, রুষা, আফিয়া বেগম সবাই যেন আকাশ থেকে পড়লো। আর ঠিক ওই মুহূর্তে আফিয়া বেগমের মুখের রং বদলে গেল এক ঝটকায়। পরের সেকেন্ডে ঠাস করে একটা শব্দ হলো। নাফিসার কথা সম্পূর্ণ না হওয়ার আগেই গালে ঝড়ের মতো একটা থাপ্পড়, তারপর আরেকটা, তারপর আরেকটা। ঠাস ঠাস ঠাস, থামার আর নাম নেই। নিজের সমস্ত রাগ উগরে দিচ্ছে। তারপর বলল, নাফিসা, তুই কি বললি? ডিএসপি সাহেবের বাচ্চা? আমার খেয়ে আমার পরে আমার ছেলের ঘাড়ের উপর তোর নষ্টামি করা বাচ্চার দায় চাপাচ্ছিস? আফিয়া বেগমের কণ্ঠে শক এবং ক্রোধের মিশ্রণ। এবার আবির দৌড়ে এসে আফিয়া বেগমকে আটকালেন, তারপর বললেন, ফুপুমনি থামো। সে চিৎকার করে বলল, ওর কথা কিছু করার আগে একটু শুনো তো। আফিয়া বেগম চোখ গরম করে আবিরের দিকে তাকালেন, তারপর বললেন, আমার ছেলে তাকে এখানে নিয়ে এসেছে, তার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, ভালোবাসা দিয়ে রেখেছে, আর সে, এই মেয়েটা, এত বড় মানুষের উপর দায় চাপাচ্ছে। যে ছেলে নিজের ছোট বোনের মতো করে ওকে আগলে রেখেছে, তার নামের উপর এমন দায় চাপাচ্ছে। ইমা বেগমের রং পাল্টে গেছে, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। রিশান নাফিসার দিকে তাকিয়ে দাঁড়ালো, চোখে বিষাদ আর হতাশার ছাপ। তারপর বলল, ছি, তোকে আমি আমার নিজের মতো দেখেছি, কিন্তু তুই কি বড় ভাইয়ের নামে এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছিস? একবারও তোদের বয়সের পার্থক্য দেখছিস না? মানুষটা তোকে এত আগলে রেখেছে, তার নাম এভাবে বলার সাহস কোথা থেকে পেলি? রুশানা এবার গভীর নিঃশ্বাস নিল, তারপর নাফিসার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, আমি কি বলবো তোমাকে? বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি কি বুঝেছো? তুমি আমার এক ভাইকে পাগল করে দিচ্ছ, আরেক ভাইয়ের নামে মিথ্যা রটাচ্ছ। ছি ছি, তোমার কাছ থেকে এটা আশা করিনি। এভাবে আমাদের বিশ্বাস ভাঙছো? রাইমা চুপ করে দাঁড়িয়ে হাসছে, চোখে হাসির আভা। বাহ, অবাক হলো ওর অবস্থা দেখে এখন ভালোই লাগছে। সাবিয়া খালেদ ছোট ছোট চোখে নাফিসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, তারপর বলল, এই মেয়ে এবার প্রমাণ পেল যে বাড়ির যে প্লেটে খায় সে প্লেট ফুটো করেছে। আমি আগেই বলেছিলাম এ ধরনের মেয়েরা বাড়িতে ঢুকলে বিপদ হয়, কিন্তু সবাই নিজের মতো করে আদর যত্ন দিয়ে মাথায় তুলে দিয়েছে। এখন দেখো কি হলো, ছেলের নামে অপবাদ দিয়ে দিল। নাফিসা অবাক চোখে চারপাশের মানুষগুলোর দিকে তাকাচ্ছে। আগে যারা ভালোবাসতো, যারা বিশ্বাস করত, এখনো কি বিশ্বাস আছে তার উপর? এই মানুষগুলো এখন তার কথা না শুনে তাকে দোষারোপ করছে। আফিয়া বেগমের দিকে তাকিয়ে সে আবারও অবাক হলো, যে মানুষকে সে সবসময় আস্থা করত, সেও এতটা সহজেই তাকে অবিশ্বাস করতে পারলো। সাবিহা খালেদ আবারও কণ্ঠটা কড়া করে বলল, এই মেয়েকে এখনই বাড়ি থেকে বের করে দাও। নষ্ট মেয়ে কোথাকার, নষ্টমি করে বাচ্চা পেটে নিয়ে এসে বাড়ির ছেলেদের নামে দোষ দিচ্ছে।
নাফিসা চুপচাপ করে রয়েছে মাথা নিচু করে, চোখে জল, মনে মনে বলছে, ডিএসপি সাহেব আপনার পিচ্চিটা ভেঙে গেছে আজ। সবাই আমাদের ভালোবাসাকে কলঙ্কের গল্প বানাতে চাইছে, আপনি কোথায় আসছেন না কেন? আপনার পিচ্চি আর সহ্য করতে পারছে না। আফিয়া বেগম এবার চোখ বুজে নিজের রাগ নিয়ন্ত্রণ করে নাফিসার কাঁধে হাত রাখলেন, নরম স্বরে বললেন, শোনা, তুমি যেটা বলছো সেটা মিথ্যে। কেউ তোমাকে এগুলো বলতে বলেছে বলো? আমি জানি তুমি ভয় পাচ্ছ, লজ্জা পাচ্ছ, কিন্তু তুমি একা নও, আমরা তোমার পাশে আছি। সবটা খুলে বলো, আমরা শুনবো, ভয় পেও না তুমি। নাফিসা কেঁপে কেঁপে উঠে ঠুট দিয়ে শেষমেশ জোরে জোরে বলল, এই সন্তান ডিএসপি সাহেবের, সাইমনের আর আমাদের বিয়ে হয়েছে, কোনো কলঙ্ক নাই এটার। প্লিজ কেউ অপবাদ দিবেন না। ঘরটা নিস্তব্ধ। আবির, রুশানা, ইমা বেগম, রিশা, রাইমা, সাবিহা, বিলকিস, আরা, আফিয়া বেগম সবাই যেন আকাশ থেকে পড়লো। আফিয়া বেগমের চোখ থেকে রং উধাও, তার গলা কেঁপে উঠলো, চোখে অদ্ভুত শখ। আর ঠিক ওই মুহূর্তে নাফিসার গালে ঠাস, একের পর এক থাপ্পড়, ঠাস ঠাস ঠাস, এই শব্দ যেন নিঃশ্বাস কেটে দিয়েছে। আবির চোখ বড় বড় করে নাফিসার দিকে তাকিয়ে থাকলো, মনে হলো যেন পুরো বিশ্ব থেমে গেছে। রুশানা পাশে দাঁড়িয়ে হাত ধরে তাকে সামলাচ্ছে। আফিয়া বেগম তীব্র চোখে তাকিয়ে গর্জে উঠলো, তারপর বলল, আমার তেহুর নামে আরেকটা মিথ্যা অপবাদ দিবি না। নাফিসার দিকে সেই চোখের দৃষ্টি যেন আগুন ছুড়ে দিচ্ছে। শব্দের প্রতিটি অংশ ছিঁড়ে ফেলেছে নাফিসার বুকের ভেতরটা। সাবিহা খালি ঠোঁট বাঁকিয়ে নাফিসার দিকে তাকালো। মুখের ভঙ্গিটা বহুদিনের জমে থাকা বিদ্বেষ এখন বের করার সুযোগ পেয়েছে। তারপর বলছে, এই মেয়েটা দেখছো কত বড় ধুরিবাজ, এখন আবার নতুন নাটক সাজাচ্ছে। বিয়ে করেছে নাকি? বা বের করে দাও কে। আর কত এরকম অপবাদ দেবে বলা যায় না। তার কথায় ঘরটা আরো ভারী হয়ে গেল। নাফিসা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চারপাশের মানুষগুলো তাকে দেখছে, যেন ঘৃণায় গিলে ফেলছে। ঠিক তখন ওই আফিয়া বেগম হঠাৎ করে উঠে দাঁড়ালেন, শব্দ না করে সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে গেলেন। ঘরের বাতাস যেন হঠাৎ জমে গেল, কেউ শব্দ করলো না, সবাই শুধু তাকিয়ে আছে নাফিসার দিকে। সেই দৃষ্টিতে ঘৃণা, সন্দেহ আর অবিশ্বাস ছাড়া আর কিছু নেই। নাফিসা থম মেরে দাঁড়িয়ে আছে, মানুষগুলোকে সে আর চিনতে পারছে না। এরা কি সেই পরিবার যেখানে সে এতদিন থেকেছে, সবচেয়ে এত ভালোবাসা পেয়েছে? কিন্তু আজ তারা সবাই তার দিকে তাকাচ্ছে যেন সে কোনো নোংরা অপরাধী। নাফিসা ধীরে ধীরে হাত রাখলো নিজের পেটের উপর। তার ভেতরে যে ছোট্ট প্রাণটা আছে, তার অস্তিত্ব যেন আরো জোরে অনুভব হলো এই মুহূর্তে। চোখ ঝাপসা হয়ে এলো, তারপর বলল, তোর বাবা শুধু হারিয়ে যায়, তোর মাকে ফেলে শুধু চলে যায়। দেখ না, তুই যে আমার পেটে এসেছিস, তোর অস্তিত্বটা আমার ভেতরে, কিন্তু সে জানার আগে আমাকে দোষী বানিয়ে দিল। ধীরে ধীরে পানি টুপটাপ করে গড়িয়ে পড়ছে নাফিসার গাল বেয়ে। ঘরটা তাকে গিলে ফেলতে চাইছে মনে হচ্ছে। হঠাৎ অপরতলা থেকে পায়ের থাপ থাপ শব্দ। আফিয়া বেগম হাত ভরা লাগেজ নিয়ে নেমে এলেন, মুখে কঠোরতা। সুজা নাফিসার সামনে এসে দাঁড়ালেন, তারপর কোনো পূর্বাভাস ছাড়াই এক ঝটকায় নাফিসার হাত ধরে শক্ত করে টেনে তুললেন। তারপর বললেন, বের হয়ে যায় বাড়ি থেকে, আর কখনো তোর এই মুখ দেখাবি না। নাফিসা হোঁচট খেলো, মাটি পায়ের তলা থেকে সরে যাচ্ছে অনুভব করলো, কিন্তু আফিয়া বেগম টেনে ধরে রীতিমতো নিয়ে যাচ্ছে ওকে। ঘরের সবাই নিঃশব্দে দেখছে, কেউ কোনো কথা বলছে না, কারো চোখে দয়া নেই। সাবিহা আর রাইমা ঠোঁটের কোনো মিষ্টি হাসি লুকাতে পারছে না, তাদের চোখে তৃপ্তির ঝিলিক, যেন বহুদিনের শত্রুকে শেষ পর্যন্ত হারাতে পেরেছে। রিশার চোখ দুটো লাল হয়ে আছে, পানি পড়ছে টই টই করে। তার মন চাইছে নাফিসাকে বিশ্বাস করতে, কিন্তু তার প্রিয় ভাইয়ের নামে অভিযোগ সে সহ্য করতে পারছে না। এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলেছে। আফিয়া বেগম প্রায় টেনে হিঁচড়ে নাফিসাকে বাড়ির দরজার দিকে নিয়ে যাচ্ছেন। ঠিক তখনই পেছন থেকে কড়া গলায় বিলকিসারা রশিদ বললেন, আফিয়া, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও। আফিয়া থমকে গেলেন। বিলকিসারা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, ভুলে যেও না, তোমার থেকেও বড় কেউ এই বাড়িতে আছে। আমি তোমার শাশুড়ি, আমি এখনো বেঁচে আছি, পুরো ব্যাপারটা আমাকে বুঝতে দাও। আফিয়া বেগম দাঁত চাপা মুখ নিয়ে ফিরে তাকালেন, চোখের আগের আগুন। তারপর বলল, আমি কিছু বুঝতে চাই না, আমার দেহ নামে কোনো অপবাদ আমি শুনবো না। মাফ করবেন মা, আপনার সাথে বেয়াদবি করার জন্য। শাশুড়ির কোনো কথা শোনার চেষ্টা করলো না। দৃঢ়ভঙ্গিতে নাফিসাকে আবার টেনে ধরলেন। নাফিসার পা সামলাতে পারছে না, হোঁচট খেতে খেতে একবার বাড়ির বাইরে এসে পৌঁছালো। বাইরের ঠান্ডা বাতাস মুখে লাগতে শরীরটা কেঁপে উঠলো। দরজার সামনে দাঁড়িয়েই আফিয়া বেগম দুই হাত দিয়ে নাফিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। ধাপ করে একটা শব্দ হলো, নাফিসা পড়ে গেল মাটিতে, পাশের টেবিলটা উল্টে গেল। আফিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে ফুঁসে উঠলেন, তারপর বললেন, এই বাড়ির সীমানায় যাতে আর না দেখি তোকে, বের হয়ে যা। তারপর দরজাটা জুড়ে থাম করে বন্ধ হয়ে গেল। নাফিসা মাটিতে বসে রইল, দরজার দিকে তাকিয়ে, চোখে কেবল অবিশ্বাস আর অসহায়তা। নাফিসা মনে মনে বলল, ডিএসপি সাহেব, আজ আপনার অভাবটা আমাকে সত্যি সত্যি কুরে কুরে খাচ্ছে, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কোথায় আপনি? আমার জন্য না হোক, আপনার সন্তানটির জন্য আপনি একটু তাড়াতাড়ি আসতেন। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আমাদের ভালোবাসার চিহ্নটাকে আমি এভাবে কিভাবে আগলে রাখবো? আপনার সন্তানের নাম নিয়ে সবাই নোংরা অপবাদ দিচ্ছে, তিরস্কার করছে, অথচ আমি একা একদম অসহায় হয়ে সব সহ্য করছি। আপনি থাকলে কেউ এতটুকু বলার সাহস পেত না। দয়া করে ফিরে আসুন ডিএসপি সাহেব, আপনার অভাব আমার বুকটা ফাঁকা করে দিচ্ছে। কেউ নেই পাশে। ধীরে ধীরে কান্নাটা বুক থেকে উঠে এসে গলার কাছে আটকে গেল। একটা দুটো শব্দ বের হলো না, শুধু নিঃশব্দ কান্না। অনেকক্ষণ ভেবে সে ওভাবেই বসে রইল। ধীরে ধীরে হাত বাড়িয়ে ব্যাগটা তুলে নিল। ভারী লাগলো টেনে নিয়ে যেতে, ভারী শুধু ব্যাগ নয়, জীবনটাই। নাফিসা ধীরে ধীরে দাঁড়ালো, চোখের পানি মুছলো, কয়েকবার পিছনে ফিরে তাকালো। এই বাড়িতে সে ঢুকেছিল ডিএসপি সাহেবের হাত ধরে, আসার পর সবার অনেক ভালোবাসা পেয়েছে, কিন্তু আজ বের হচ্ছে অপমান আর অভিশাপ নিয়ে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর ধীরে ধীরে বাড়ির সীমানা পেরিয়ে হাঁটতে শুরু করলো।
তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আশা করছি পরবর্তী পার্ট দিলে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর নীরব ভালোবাসা গল্পটির তেমন কোনো রেসপন্স পাচ্ছি না, আপনারা নতুন গল্প দিয়েছি হয়তো জানেন না। তো সবাই দেখে নেবেন নতুন গল্পটি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই অবশ্যই দেখে নেবেন, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। বিয়ে গল্পের 55 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত প্রায় 12টার কাছাকাছি, চারিদিকে নিস্তব্ধতা, এমন ফাঁকা জায়গা যেন বহুদিন ধরে কেউ আসে না। শহরের ছবির মতো জায়গা হলেও এখন এই দিকটায় মানুষ নেই বললেই চলে। মাঝে মধ্যে দূরে কোনো কুকুরের ডাক শোনা যায়, মাঝে মাঝে বাতাসে ভেসে আসে দীর্ঘশ্বাসের মতো হালকা একটা শব্দ। এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান, দোকানটা পুরো ভাঙাচোরা, অর্ধেক দরজা নড়বড়ে, ঝুলে আছে আধা অবধি। সেখানে রাখা একটি কাঠের বেঞ্চের উপর নাফিসা বসে আছে নিঃশব্দে। শরীরের মতো আর কোনো শক্তি নেই, অনেকক্ষণ ধরে কিছু খায়নি, কিছু পানও করেনি। পেটের ভেতর খালি, কিন্তু বুকের ভেতর ভরা ভয়, ব্যথা, অভিমান আর তার সন্তানের জন্য নিজের চিরতকার কাঁপুনি। এভাবে হেঁটে হেঁটে কখন সে এখানে এসে পড়েছে নিজেও বুঝতে পারেনি। এটা কোন জায়গা তার কোনো ধারণা নেই, শুধু জানে সে একা, আর একা নয়, তার সাথে আরেকজন আছে তার ভেতরে। সে শুধু নিজের জন্য না, তার সন্তানটিকে নিয়ে অজানা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। রাত যত বাড়ছে তত জায়গাটা আরো নিস্তব্ধ হয়ে উঠছে। দোকানের সামনে লাগানো হলুদ বাতিটা মাঝে মাঝে টিম টিম করে নিভে যাচ্ছে, আবার জ্বলছে। সেই আলোয় নাফিসার চোখের নিচের কালো দাগ, টলমল করা ঠোঁট আর ভেজা গালগুলো আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ পাশের ড্রেন থেকে একটা তীব্র বাজে গন্ধ ভেসে এলো। গন্ধটা এত খারাপ যে নাফিসা মুখে হাত চেপে রাখতেই পারলো না, গড়গড় করে বমি করে দিল। শরীর কাহিল হয়ে গেল, আরো মাথা ঘুরছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এখন কোথায় যাবে সে, কি করবে? বারবার নিজের ভেতরে প্রশ্ন করছে সে, কিন্তু কোনো উত্তর নেই। চারিদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস। তার কাছে নেই কোনো ফোন, নেই টাকা, নেই বা কারোর সাথে যোগাযোগ। সবচেয়ে বড় ব্যথা, এই নির্জন রাতে সে একা নয়, তার শরীরের ভেতর ডিএসপি সাহেবের সন্তান। সেই সন্তানের প্রতি ভাবতেই বুকটা কেঁপে উঠছে। মনে মনে বলছে, আপনি কোথায়? আপনার সন্তানকে কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আকাশের দিকে তাকিয়ে থাকলো নাফিসা, চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ঠিক তখনই কাছে কয়েকজন লোকের পায়ের শব্দ, সামনে অন্ধকার ফুরে 3-4 জন লোক এগিয়ে এলো। একজন মাস বয়সী, চোখে অদ্ভুত নজর। সে খুব কাছে এসে দাঁড়ানো মাত্র নাফিসার বুকটা ধকধক করতে লাগলো। লোকটা এসে একটু হেসে জিজ্ঞেস করলো, আপনি কি নতুন, মানে হারাই গেছেন নাকি আপা? চলেন ঠিকানা দেই, পৌঁছে দেই, অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনাকে। লোকটা লুঙ্গি তোলা, অর্ধেক হাঁটুর উপরে, গায়ে ময়লা শার্ট, দাঁতে চুনের দাগ, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। নাফিসার সারা শরীর শিরশির করে উঠলো। এবার পিছনে ফিরে আরেকজন এসে দাঁড়ালো, আরেকজন বেঞ্চের ঠিক পাশে। আরেকজন চায়ের দোকানের অন্ধকার অংশ থেকে বের হয়ে সামনে এসে চোখ শুরু করে তাকালো। চারিদিকে লোক, কিন্তু ভালো মানুষ না, চোখ দেখেই বোঝা যাচ্ছে। প্রথম লোকটা এগিয়ে এসে বলল, চলেন আপা, ভয় পাইতেছেন নাকি? আমি আছি তো। তার গলায় নোংরা সুর। নাফিসা ধীর করে মাথা নেড়ে বলল, না আমি ঠিক আছি, কেউ আসছে। লোকটি বলল, কি আসছে? এত রাতে কে আসবো? লোকটা হু হু করে হেসে উঠলো। তারপর আরেকজন বলল, চলেন আপা, আমাদের গাড়ি আছে, উঠেন। এবার সে হাত বাড়িয়ে নাফিসার হাত ধরে টানতে চেষ্টা করলো। নাফিসা কেঁপে উঠলো, হাতটা সরিয়ে নিল। তার গলা শুকিয়ে গেছে, কথা বের হচ্ছে না, শুধু না না বলতে পারছে। মাঝখানের লোকটা চোখ পাকিয়ে বলল, এই জায়গা ভালো না আপা, এত রাতে আপনি একা ঠিক না, চলেন গাড়িতে উঠেন। সুন্দরী মাইয়া এত রাতে একলা থাকে নাকি? তার কথা শেষ হওয়ার আগে সবাই একসাথে কাছে আসতে শুরু করলো। একজন বলল, দেখেন তো, বাচ্চা বাচ্চা মুখ, হারাইছে মনে হয়, ঘরে দিয়ে আসলে খারাপ কি? আরেকজন মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আপা একা মাইয়া দেখা মনে নাই যে ভয় পাইতেছে, উঠেন গাড়িতে। হঠাৎ একটা লোক চিৎকার করে বলে উঠলো, ওই দেরি করিস না, গাড়িতে আন, গাড়িতে আন। নাফিসার বুকের ভিতর ধকধক করে বাজতে লাগলো, তার শ্বাস কেঁপে উঠলো। পেটের ভিতরের সন্তানটা 2 হাতে চেপে ধরে রাখলো যেন তাকে রক্ষা করতে পারে। একজন জোর করে তার হাত টেনে ধরে বলল, চলেন, বেশি নাটক করবেন না, দেরি হইতেছে। নাফিসা বলল, না, ছেড়ে দেন, ছেড়ে দেন আমাকে, আমাকে ছেড়ে দেন। নাফিসা ছটফট করতে লাগলো। আরেকজন পেছন থেকে এসে তার কাজ চেপে ধরলো। কেউ একজন বলল, গাড়িতে উঠাই দে, এই মাইয়া তো আর পাবো না, বুঝছিস? সবাই মিলে ঘেরাও করে ফেললো। একটা গাড়ি এসে একটু দূরে দাঁড়ালো, হেডলাইট জ্বলে উঠলো। নাফিসার চোখের পানি ভয় হয়ে বের হলো। এভাবে নয়, এভাবে কিছু হতে পারে না, তার সন্তানের কিছু হতে পারে না। আর এদিকে রশিদ ভিলা, সকাল 11:30। অন্য কোনো দিনের তুলনায় আজকে ভিলার বাতাসও যেন আচমকা ভারী হয়ে আছে। বারান্দায় গাছগুলোর ডালপালা পর্যন্ত নিস্তব্ধ। বাড়ির বিশাল হলরুমে যেই প্রাণচাঞ্চল্য হয়ে থাকতো, কোথাও তার ছায়া নেই। যেন এই বাড়িটির প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা, প্রতিটি ঘর আজকে থ মেরে দাঁড়িয়ে আছে কোনো এক অদৃশ্য ঝড়ের অপেক্ষায়। এই চুপচাপ পরিবেশই হঠাৎ বজ্রপাতের মতো ভেঙে গেল। ভিলার সামনে দরজা ধাক্কা মেরে ভেতরে ঢুকলো সাইফান। গতকালের ফ্লাইটটা হঠাৎ লেট হয়ে যাওয়ায় আর যাওয়া হয়নি তার। আর ফ্লাইট না হলে সে কখনোই বাড়ি ফেরা মানুষ নয়। বন্ধুরা জোর করছিল, তাই তাদের সঙ্গে এক বন্ধুর ফার্ম হাউসে রাতটা কাটিয়ে দেয়। এখানে আড্ডা, গল্প, খাওয়া সবই চলছিল স্বাভাবিকভাবে। মনে বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরের দিন সকালে ঘুম ভাঙতেই তার জগৎটা এমন ভাবে পাল্টে যাবে। আজ সকালে ফ্লাইট ছিল জাপানের, কিন্তু ফোনটা বেজে উঠতে স্ক্রিনে দেখা গেল জারিন। প্রথমে কিছুই বুঝতে পারেনি, ভাবছিল হয়তো কোনো সাধারণ কথা, কিন্তু ফোনে কান নিতেই জারিনের কাপা কণ্ঠ আর তাড়াহুড়ো করার কথা শুনে বুকটা ধক করে নেমে গেল নিচে।
জারিন আসলে খবরটা শুনছিল রিশার কাছ থেকে। রিশা আগের রাতে কি কি ঘটেছে, সে কি বলেছে, সবাই খুলে বলেছিল জারিনকে। আর জারিন আবার সবকিছু বলেছে সাইফানকে। কথাগুলো শোনার পর থেকেই তার দম আটকে আসছিল, আর সরাসরি ড্রাইভ করতে করতে চলে এসেছে ভিলাই। চুল এলোমেলো, চোখ লাল, নিঃশ্বাস ভারী, শরীরে শুধু একটি 3/4 প্যান্ট, গায়ে কোনো জামা নেই। যেভাবে রাত কাটিয়েছে বন্ধুদের ফার্ম হাউসে, সেভাবেই গাড়ি চালিয়ে চলে এসেছে ভোর না হতেই। ভেতরে ঢুকেই সে লাথি মেরে ধাক্কা দিল ডাইনিং রুমের গ্লাস সেন্টার টেবিলে। ওটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে গেল। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে গেল। তারপর পাশের ফুলদানিটা তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে সেটা ছুঁড়ে মারলো দেয়ালে। ঠ্যাং করে ফুলদানিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো। মেঝেতে পানির দাগ, ফুল সব এলোমেলো হয়ে গেল। তারপর বলল, সবাই কই, নিচে নামো, এখনই নামো। বাড়ি কেঁপে উঠলো সাইফানের বজ্রকণ্ঠে। বিলকিসারা বেগম, রিশা, ইমা, রেদওয়ান, যারা যারা বাড়িতে ছিল সবাই ভয়ে শুকে আহত হয়ে ছুটে ছুটে নিচে নেমে এলো। কেউ বুঝতে পারছে না কি হয়েছে, সবার চোখে মুখে আতঙ্ক। সবাই নিচে নামতেই সাইফান সোজা হেঁটে গেল আফিয়া বেগমের দিকে। তিনি চুপচাপ দাঁড়িয়ে, চোখ লাল, চোখ ফুলে গেছে। বোঝা যাচ্ছে রাত জেগে কেঁদেছেন। বহুদিনের জমে থাকা কষ্ট হৃদয় ভেঙে দিয়েছে। যে মেয়েকে নিজের মেয়ের মতো করে বড় করেছেন, তার মুখ থেকে নিজের আদরের ছেলের এমন অভিযোগ তার নিজের কাছে অসহনীয়। সাইফান গিয়ে দাঁড়ালো মায়ের সামনে। তারপর বলল, আম্মু, নাফু কই? আমি ওকে তোমার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, ও কই বলো, এখনই বলো। আফিয়া বেগম বুক সোজা করলো, মুখ শক্ত, কণ্ঠে বরফ। তারপর বলল, নাই, বাড়িতে কোনো বেঈমানের নাম আমি দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না। এই কথাটা শুনে সাইফানের চোখ শুরু হয়ে গেল চোয়াল শক্ত। তারপর বলল, কে বেঈমান আম্মু? আমি এত কিছু বুঝি না। নাফিসাকে এখনই সামনে আনবা, এখনই মানে এখনই। সাইফান আবারও চিৎকার করে উঠল। বিলকিসারা বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে নরম সুরে বলল, দাদু ভাই, আগে একটু বসো, শান্ত হও, কথা বলি। সাইফান বলল, বসার অবস্থায় নাই দাদুন, নাফিসাকে চাই, এখনই চাই, দাও আমাকে। আম্মু, ও কই? কথা শেষ করার আগেই সাইফান আবারও পাশে থাকা বড় ফুলের পটটা মাটিতে আছাড় মারলো। চূর্ণ বিচূর্ণ ভাঙচুর হয়ে গেল। সবাই চমকে উঠল। ইমা বেগম কেঁপে হাত মুখে দিল। রিশার শ্বাস আটকে গেল। ঠিক তখন ওই সাবিহা খালেদ এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বিরক্তিতে বলল, এসব কি নাটক? তোমাকেও কি বশ করে নিয়েছে ওই বেয়াদব মেয়ে? ধারিবাজ মেয়ে কোথাকার, বাড়ির ছেলেদের মাথা খাইছে, নষ্ট, পেটে নোংরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার। আর কোনো কথা শেষ করতে পারলো না। সাইফান গর্জে উঠল। তারপর বলল, আর একটা বাজে কথা বললে আপনার জিব্বা টেনে ছিঁড়ে নেব। আপনি আমার কে হন তা দেখবো না। সাবিহা খালেদ হতভম্ব হয়ে পিছনে ফিরে গেল। ঠিক সেই সময় বাড়ির সামনে দরজা খুলে ভেতরে ঢুকলো মাহবুব রশিদ এবং মঈন রশিদ। সাইমান ফোন করে জরুরি বলে ডেকেছে। এমন এর আগে কোনোদিনও জরুরি তলবে ডাকেনি। তারা বুঝতে পারছে কিছু একটা ঘটনা হয়েছে। দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছে। ভেতরে ঢুকেই তারা দেখলো বাড়িতে অস্থির পরিস্থিতি, ভাঙা জিনিসপত্র। মাহবুব রশিদ সাইফানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, সাইফান, ভদ্রভাবে কথা বলো, ওটা তোমার ফুপি, মুখ সামলে কথা বলো। এটা শুনে সাইফান আর ধরে রাখতে পারলো না। বাবার দিকে তাকিয়ে চোখ পানিতে ভরা, একদম ভেঙে কান্নায় ভরে উঠলো। তারপর বলল, আব্বু, তুমি দেখছো না কি বাজে কথা বলছে আমার নাফিসাকে নিয়ে? সাবিহা খালেদ তখন নাক ছিটকিয়ে কাঁদতে লাগলো। তারপর বলল, ভাইজান, দেখেছো কেমন ব্যবহার করছে? এক বাইরের মেয়ের জন্য আমাকে অপমান করছে। আমি আর থাকবো না এ বাসায়, আমি চট্টগ্রাম চলে যাব। সাইফান এবার সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। তারপর বলল, এই দরজা দিয়ে বের হয়ে যান, আপনাকে আর সহ্য হয় না, নিজের ফুপি বলতে ঘেন্না লাগে। সাবিহা খালেদের মুখটা কালো হয়ে গেল সাথে সাথে। তারপর সাইফান মায়ের দিকে তাকালো। তারপর বলল, আম্মু, কাকে দুশ্চরিত্রা বললে তুমি? নাফিসাকে তুমি এনে দিবে এখনই। মাহবুব রশিদ এবার রেগে গেলেন। তারপর বললেন, তোমার মায়ের সাথে কথা বলার ভঙ্গি ঠিক করো, আরেক জায়গায় গিয়ে বসে তারপর বলো কি হয়েছে। সাইফান চিৎকার করে উত্তর দিল, আমি কোথাও বসবো না, আমার নাফিসা কই প্রথমে সেটা বলবেন। আফিয়া বেগম মুখ শক্ত করে বললেন, নাই, কোনো বেঈমান এই বাড়িতে থাকবে না। সাইমান তার মায়ের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলল, এই কথাটা তুমি তোমার আদরের বড় ছেলের সামনে বলতে পারবে তো আম্মু? সবাই স্তব্ধ। মাহবুব রশিদ ভ্রুকুচকে বললেন, মানে? সাইফান এবার হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়লো। মাথা ধরে রাখতে পারলো না। কাঁদতে কাঁদতে বলল, আব্বু, ভাই যদি জানতে পারে নাফিসার সাথে কি হয়েছে, যদি ওকে না পাই, ভাই মরে যাবে, পাগল হয়ে যাবে। নাফিসা হচ্ছে তার স্ত্রী, বিয়ের 4 বছর, আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল ওকে। মঈন রশিদ সামনে এসে সাইফানকে জড়িয়ে ধরলো। তারপর বলল, বাবা, সাইমান আর নাফিসা বিয়ে করেছে, তুই কি বলছিস সাইফান? সাইফান কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ ছোট আব্বু, সাইমান ভাইয়ের বউ নাফিসা, ওরা বিয়ে করেছে, আর এখনোই এই বাড়িতে উত্তরাধিকারী চলে এসেছে, আমাদের রক্ত। কিন্তু ওর বাড়ি মানুষ তাকে কলঙ্ক লাগিয়ে বের করে দিয়েছে। পুরো বাড়িতে স্তব্ধতা, কারো চোখের পলক পড়ে না। রিশা মুখে হাত রেখে দাঁড়িয়ে। ইমা বেগম অবাক। রাইমা ফিসফিস করে কালো হয়ে যাওয়া মুখে বলল, নাফিসা ভাবি। মাহবুব রশিদ চেয়ারে হেলে বসলেন, যেন হঠাৎ মাথা ঘুরে উঠছে। রিদওয়ান নিঃশ্বাস আটকে তাকিয়ে। বিলকিসারা বেগমের চোখে আতঙ্ক, এবং আফিয়া বেগম, তার মুখের রং মুহূর্তেই সাদা হয়ে গেল। চোখ দুটো বড় হয়ে উঠলো, ঠোঁট কাঁপতে লাগলো। হাত শক্ত করে চেপে ধরলেন বুকের কাছে। তার কাছে মনে হলো যেন বজ্রপাত পড়লো। আফিয়া বেগম বলল, নাফু, আমার নাফু, আমার ছেলের বউ, আমার মা হওয়া মেয়েকে আমি। কথাটা আটকে গেল।
হঠাৎ তার পা কাঁপতে লাগলো, দৃষ্টি ঝাপসা, মাথা ঘুরছে, ঘর যেন দুলে উঠছে তার কাছে। তারপর বলল, আমি আমি জানতাম না, আমি কেন এমন কথা বললাম, আমার নাফু আমার। বলতে বলতেই ঠাস করে আফিয়া বেগম মেঝেতে লুটিয়ে পড়লেন। সবাই ছুটে গেল তার দিকে। বিলকিসারা বেগম চিৎকার করে বলে উঠল, আফিয়া বৌমা। ইমা বেগম দৌড়ে পানি আনতে গেল। মাহবুব রশিদ স্ত্রীকে কাঁপতে থাকা হাতে মাথা খুলে নিলেন। মঈন রশিদ তাড়াহুড়ো করে নারী পরীক্ষা করলেন। তারপর বললেন, ভাইয়া প্রেসার পড়ে গেছে, অবস্থা খারাপ। রিদওয়ান দৌড়ে ফোন বের করলো, ডাক্তারকে ফোন দিল। সাইমন মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়লো। তারপর বলল, আম্মু ওঠো প্লিজ আম্মু, নাফু আমার ভাইয়ের স্ত্রী, সে দোষী না, তুমি জানলে এমন করতে না, আমি জানি আম্মু, চোখ খুলো। আফিয়া বেগম অজ্ঞান অবস্থায় অশ্রুসিক্ত চোখ বেয়ে একটা ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মনে হচ্ছে ভিতরে ভিতরে তার সমস্ত শক্তি ভেঙে চুরমার হয়ে গেছে। বাড়ির বাতাস দমবন্ধ হয়ে গেল। আর এদিকে অন্ধকার ঘরটা যেন আরো গাঢ় হয়ে উঠছে। জানালার ভাঙা কাচ দিয়ে ঢোকা বাতাসও যেন কাঁপছে। স্বেচ্ছেদ গন্ধে নাফিসার মাথা ঝিমঝিম করছে। নোংরা বিছানার উপর তাকে ফেলতেই লোকগুলো চারপাশে দাঁড়িয়ে আছে এমন ভাবে যেন জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া কোনো অসহায় প্রাণীকে ঘিরে ফেলেছে হিংস্র নেকড়ে। নাফিসা হাত পা ছটপট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, ঠোঁট দুটো ফেটে রক্ত উঠেছে সামান্য। তার চোখে এখন ভয় নেই, বরং একটা গভীর অসহায়তা, একটা মাতৃত্বের ব্যথা। ধরে রাখা লোকগুলোর হাত শক্ত হতে থাকলে নাফিসা মরিয়া হয়ে মাথা তুলে ফিসফিস করে বলল, আল্লাহ বাঁচান, কেউ কেউ আমাকে বাঁচান। তার কথা দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু সাহায্য আসছে না। যে লোকটার সামনে দাঁড়িয়ে ছিল আরেক ধাপ এগিয়ে এসে কর্কশ হাসিতে বলল, এই কান্নাকাটি করলে চলবে না, আজকে তোর অভিনয় কাজে লাগবে না, এখানে কেউ তোকে বাঁচাইতে আসবে না। লোকগুলোর বাঁকা হাসি আর দূরের কুকুরগুলোর ডাক পুরো পরিবেশটাকে আরো ভয়ঙ্কর লাগছিল। কিন্তু হঠাৎই নাফিসা শক্ত করে চোখ বন্ধ করলো। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠলো। অভ্যাসের মতো স্বভাবের মতো যার নাম শুনলে তার ভরসা ফিরে আসে। আল্লাহ সহায় হও, আমার ডিএসপি সাহেবকে আমার কাছে পাঠিয়ে দাও। শ্বাস কাঁপতে কাঁপতে সে ধীরে উপরের দিকে তাকানোর চেষ্টা করলো। তারপর একটু চিৎকার করে বলল, ডিএসপি সাহেব কোথায় আপনি? তার গলা ভেঙে যাচ্ছে, অশ্রু ঝরছে অসহায়ত্বে। তারপর আবারও বলল, আপনার পিচ্চি পুতুল অনেক অসহায়, সাহেব আপনি কোথায়? নাফিসা ভাঙা নিঃশ্বাস নিতে নিতে বলল, প্লিজ দয়া করেন, আমার বাচ্চা কিছুই বুঝে না, ও তো এখন এই দুনিয়ায় আসতে পারে নাই। তার এক হাত শক্তভাবে চেপে ধরা লোকটা চিৎকার করে বলল, চুপ শালি। আবার মুখ খুললেই কথা শেষ করার আগেই নাফিসা কেঁদে উঠল। তারপর বলল, প্লিজ আমার পেটে বাচ্চা, প্লিজ দয়া করে আমার ক্ষতি করবেন না, আমাকে ছেড়ে দেন, আল্লাহর দোহাই লাগে। অসহায়ভাবে চিৎকার করে উঠল সে। আবারও বলল, ডিএসপি সাহেব আপনার বাচ্চার জন্য হলেও আসেন, আপনার পিচ্চি পুতুল ডাকতেছে, দয়া করে আসেন, আপনার খুব প্রয়োজন এখন। অন্য লোকটা হেসে বলল, এই যে কে রে তোর সাহেব, কে বাঁচাবে তোকে এবার? একজন এগিয়ে এলো। তারপর বলল, চেঁচামেচি কইরো না আপা, আমরা তো আপনাকে সাহায্য করতেই চাইছি। হাতে নোংরা গামছা, মুখে কুৎসিত হাসি। আরেকজন দরজাটা ভেতর থেকে ঠাস করে বন্ধ করে দিল। ঘরটা অন্ধকারে ডুবে গেল আরো। নাফিসার নিঃশ্বাস আটকে আসছে, বুক টিপ টিপ করছে, কানও যেন ঝিমঝিম করছে ভয় আর দুর্বলতায়। তারপর বলল, প্লিজ এমন করবেন না। চোখ ভিজে গেল, অশ্রু ঝরে পড়লো তার কানের পাশে বিছানায়। চারজন ওর হাত পা ধরে আছে শক্ত করে। আর আরেকটা লোক নিজের শার্ট খুলে টান মেরে নাফিসার দিকে ললসার দৃষ্টিতে এগিয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। আশা করছি পরবর্তী পার্ট খুব দ্রুতই পেয়ে যাবেন। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের জন্য, আপনাদের মধ্যে কোনো আপু যদি বা ভাইয়া যদি এইভাবে গল্পে ভয়েস দিতে চান, মানে যদি এইভাবে ভয়েস ওভার করতে চান, তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, যদি হাতে পর্যাপ্ত সময় থাকে বা আপনি ফ্রি থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কেননা এটাতে মোটামুটি একটু টাইম লাগে। তো আর প্র্যাকটিসেরও একটা ব্যাপার আছে। তো আপনারা যদি কেউ যদি এইভাবে কাজ করতে চান বা মানে ভয়েস ওভার করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 56 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ডিএসপি সাহেব আপনার বাচ্চার জন্য হলেও আসেন, আপনার পিচ্চি পুতুল ডাকতেছে আপনাকে, দয়া করে আসেন প্লিজ, আপনার খুব প্রয়োজন এখন। অন্য লোকটা হেসে বলল, এই যে কে রে তোর সাহেব, কে বাঁচাবে তোকে এবার? একজন এগিয়ে এলো। তারপর বলল, চেঁচামেচি করেন না আপা, আমরা তো আপনাকে সাহায্য করতেই চাইছি। হাতে নোংরা গামছা, চোখে কুৎসিত হাসি। আরেকজন দরজাটা ভেতর থেকে ঠাস করে বন্ধ করে দিল। ঘরটা অন্ধকারে ডুবে গেল আবারও। নাফিসার নিঃশ্বাস আটকে আসছে, বুক টিপ টিপ করছে, কানও যেন ঝিমঝিম করছে ভয় আর দুর্বলতায়। নাফিসা বলল, প্লিজ এমন করবেন না। চোখ ভিজে গেল, অশ্রু ঝরে পড়লো তার কানের পাশে বিছানায়। চারজন ওর হাত পা ধরে আছে শক্ত করে। আর একটা লোক নিজের শার্ট খুলে টান মেরে নাফিসার দিকে ললসার দৃষ্টিতে এগিয়ে গেল। আর এদিকে ঢাকা শহরের অলিগলি মোড় রাস্তা যেদিকেই তাকানো যায়, নাফিসাকে খোঁজার হুলস্থুল চলছে। মাহবুব রশিদ নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করছে তাকে খুঁজে বের করার জন্য। পুলিশ, লোকজন, ইনফরমার সকলকে নামিয়ে দিয়েছে তাকে খোঁজার জন্য, কিন্তু তবুও কোনো হদিশ নেই। এই বিশাল শহরের ভিড়ে যেন নাফিসা হাওয়ায় মিলিয়ে গেছে। আর এদিকে রশিদ বিলাতে, এদিকে নীরবতা, সবার মুখে দুশ্চিন্তা আর অস্থিরতা। আফিয়া বেগম তো পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন ধরে কপালে হাত দিয়ে বসে থাকা, চোখ লাল, খাবার নেই, ঘুম নেই, একটাই চিন্তা, নাফু কোথায়।
নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল এতদিন, সেই মেয়ের উপর এক ফোঁটা বিশ্বাস করতে পারলো না, তার কথাটা ভালোভাবে শুনতে পারলো না, কোনো সময় দিল না। নিজের প্রতি এই আফসোস, এই অপরাধবোধ তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। সবচেয়ে বড় কথা, কেউই ভাবতে পারেনি যে নাফিসা আসলে সাইমনের বউ। দুজনের বয়সের এত তফাৎ, আর তাদের সম্পর্ক কখনোই কারোর সামনে আসেনি। একসাথে থাকার দৃশ্য কেউ দেখেনি, প্রকাশ্যে কিছুই ছিল না, তাই হয়তো এই সত্যটা কারো মাথায় ঠিক মতো আসেনি। আর এদিকে সাইফান অবিরাম চেষ্টা করে যাচ্ছে নাফিসাকে খুঁজে বের করার, সাথে সাথে সে মরিয়া হয়ে সাইমন ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক নেই, লাইন নিচ্ছে না। দূরে কোথাও মিশনে থাকলে সাধারণত এমনটাই হয়। অনেকক্ষণ ধরে বসে আছে সে তাহমিদ ইকবালের কেবিনে। পরিস্থিতি কি হচ্ছে, কখন সাইমন ফিরছে, সবাই তার মাথার মতো ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত আর চেপে রাখতে না পেরে সাইফান সবকিছু খুলে বলে দিল তাহমিদ ইকবালকে। তাহমিদ ইকবাল কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায়। সে নিজেও জানে আজ সাইমনের ফিরে আসার কথা, মিশন শেষ হয়েছে, আর তার নিজের অপরাধবোধও কম নয়। সে তো কিছুটা জোর করে চাপ দিয়ে সাইমনকে মিশনে পাঠিয়েছিল। এখন মনে হচ্ছে ভুল করেছে, খুব বড় ভুল। সাইমন যখন ফিরে এসে নিজের বউকে খুঁজে পাবে না, তখন সে কি জবাব দেবে, কোথায় লুকাবে মুখ? ওদিকে সাইফান মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। তার ভাই তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল নাফিসাকে দেখে রাখার দায়িত্ব, কিন্তু সেটা তো রাখতে পারেনি। নিজেকেই ক্ষমা করতে পারবে না যদি নাফিসার কিছু হয়। কেবিনের ভেতর দুজনেই নিস্তব্ধ। টেবিলের ঘরে টিক টিক শব্দ যেন খুব স্পষ্ট শোনা যায়। হঠাৎ টক টক করে দরজায় নখ হলো। একটু পরেই কেবিনে ঢুকে রাজীব। ভিতরে ঢুকেই স্যালুট দিয়ে সালাম জানায় তাহমিদ ইকবালকে, তারপর বলে, স্যার কেমন আছেন? মিশন আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। তাহমিদ ইকবাল বলল, কনগ্রাচুলেশন। তারপর ওই চোখে পড়ে পাশে বসা সাইফানের দিকে। রাজীব বলল, আরে সাইফান, তুই এখানে কোনো জরুরি কাজে নাকি? সাইফান আস্তে আস্তে উঠে দাঁড়ায়, মুখটা গম্ভীর। তারপর বলল, বড় ভাই একই রাজীব ভাই। রাজীব একটু অবাক হয়ে উত্তর দেয়, সাইমন স্যার তো সোজা বাসায় দেখে গেছে, ভাবির সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড ছিল, তাই আমাকে শুধু বলে গেল স্যারকে জানাতে উনি বাসায় যাচ্ছে, এরপর এসে দেখা করবে। এই কথা শেষ হতেই তাহমিদ ইকবাল আর সাইফানের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা দুজনেই জানে সাইমন এখন বাসায় গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে। সাইফান নিজের জায়গা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায়, কথা গুলিয়ে যায় তার মুখে। তারপর বলল, আঙ্কেল আমি যাই, দেরি হলে চলবে না, আপনি প্লিজ আরো ফোর্স লাগান, নাপুর খোঁজ করুন প্লিজ, আমি যাই। একটুও সময় নষ্ট করলো না, দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। রাজীব পুরোটা ঘটনা বুঝতে না পেরে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখে মুখে জিজ্ঞাসার ছাপ স্পষ্ট। ও ধীরে ধীরে তাকায় তাহমিদ ইকবালের দিকে, তারপর বলে, স্যার নাফিসা ভাবির কি হয়েছে? সাইফান তো প্রায় দৌড়ে চলে গেল, আপনার মুখে এমন কেন? তাহমিদ ইকবাল গভীর শ্বাস নেই। সে সংক্ষেপে ধীরে ধীরে রাজীবকে পুরো পরিস্থিতি বলে দেয়। নাফিসার নিখোঁজ হওয়া, পরিবারের ভুল বুঝাবুঝি। রাজীব বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা তার মুখে স্পষ্ট হয়ে ওঠে। আর এদিকে রশিদ ভিলার বড় গেটটা পেরিয়ে ভেতরে ঢুকতেই সাইমনের বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তির উচ্ছ্বাসের ঢেউ ওঠে। হলরুমে ঢোকার সাথে সাথে চোখে পড়ে ইমা বেগম আর বিলকিসারা বেগম সোফায় বসে আছে। মুখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, চোখে লাল ভাব, মুখের রেখায় গভীর টেনশন। সাইমন থমকে দাঁড়ালো, তারপর শান্ত স্বরে সালাম দিল, তারপর বলল, আসসালামু আলাইকুম। দুজনেই সাইমনকে দেখে অবাক হয়, আর ভয়ে কেমন জানি যান্ত্রিকভাবে সালামের জবাব দিল। তাও সাইমন বিষয়টা হালকাভাবে নিল প্রথমে, তারপর বলল, কেমন আছো তোমরা? কোনো উত্তর নেই, এক ফোঁটা শব্দ নেই, বরফের মতো নীরবতা। পরিস্থিতি অস্বাভাবিক মনে হলো সাইমন চাপা হাসি দিল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে তোমরা বসো, আমি আগে ফ্রেশ হয়ে আসি। আম্মু কই? কেউ কোনো কথা বলল না। বিলকিসারা শুধু মাথা নিচু করে থাকলো। ইমা বেগম ঠোঁট কামড়ালেন। সাইমন আর কিছু না বলে সোজা সিঁড়ির দিকে হাঁটা দিল। উঠতে উঠতে তার বুকের ভেতর ধীরে ধীরে একটা অজানা অস্বস্তি জন্ম নিচ্ছে। ওপরের ফ্লোরে গিয়ে সে নিজের রুমের দিকে না গিয়ে সোজা বাঁদিকে ঘুরে নাফিসার রুমের সামনে দাঁড়ালো। ডোরবনটা ছুতেই দরজা কিঞ্চিত খোলা অবস্থায় হালকা ঠেলতেই খুলে গেল। দরজাটা খোলার সাথে সাথে যে দৃশ্য তার সামনে দেখতে পেল, তা দেখে সাইমনের শ্বাস আটকে গেল। মেঝোতে বসে আছেন আফিয়া বেগম, বিছানায় পাশে মাথা হেলিয়ে রাখা, চোখ মুখ ফুলে আছে, চুল এলোমেলো, চেহারায় কান্নার দাগ। সাইমনের শরীর নিস্তব্ধ হয়ে গেল। তারপর বলল, আম্মু। একটু থমকে সাইমন এগিয়ে গেল, হাঁটু গেড়ে মায়ের সামনে বসে গেল। তারপর বলল, আম্মু কি হয়েছে? এভাবে মেঝোতে বসে আছো কেন? এই অবস্থা কেন তোমার? আফিয়া বেগম প্রথমে চমকে তাকালেন, তারপর এক সেকেন্ডও দেরি না করে ছেলের দিকে ঝাঁপিয়ে পড়লেন। তারপর বলল, আব্বু, আব্বু আমার, নাফু আমার মেয়েটা। কথাগুলো বারবার গলায় আটকে যাচ্ছে, কান্না এত বেশি যে শব্দও ঠিক মতো বেরোচ্ছে না। সাইমন মাকে শক্ত করে জাপটে ধরলো, তারপর বলল, আম্মু প্লিজ কথা বলো, নাফিসার কি হয়েছে? আফিয়া বেগম শুধু কাঁদছে। অস্ফুট স্বরে কিছু শব্দ বলল, নাফু খুঁজে পায় না। কথাটা বুঝে সাইমনের বুকের ভেতর কেউ যেন কুড়াল চালিয়ে দিল। শরীর ঠান্ডা হয়ে গেল এক নিমিষে। ঠিক তখন ওই দরজার কাছে একজন স্টাফ হাজির হলো। তারপর বলল, স্যার বড় স্যার আপনাকে নিচে যেতে বলেছেন। সাইমন তাকালো না। স্টাফ আবারও বলল, স্যার এখনই যেতে বলেছেন। সাইমন শুধু ঠান্ডা স্বরে উত্তর দিল, হুম। মাকে আলতো করে উঠিয়ে বসালো, নিজেও দাঁড়ালো, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। আফিয়া বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সাইমন শব্দ না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখে সবাই বসে আছে, ঘরের বাতাস ভারী হয়ে আছে। আফিয়া বেগম ধীরে ধীরে ছেলের পেছনে এসে দাঁড়ালেন।
মাহবুব রশিদ ছেলের দিকে তাকিয়ে ঢুক গিলল, তারপর কঠিন গলায় ও ভারী গলায় বলল, বসো, তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে আর কিছু জানাতেও হবে। সাইমন দাঁড়িয়ে রইল, চোখ দুটো তীক্ষ্ণ ভয়াল। তারপর বলল, মানে কি জানাতে হবে? আম্মু কেন কাঁদছিল? আমার পিচ্চি পুতুলের কি হয়েছে? কেউ কিছু বলছে না, চারিপাশে যেন পাথর নীরবতা। শেষ পর্যন্ত সাবিহা খালেদ মুখ খুললেন, তারপর বললেন, ওই মেয়েটা ভাবি গতকাল বের করে দিয়েছেন এবং এখন খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? কথাটা শেষ হতেই সাইমনের মাথা ভেতর যেন বিস্ফোরণ হলো, কান ঝাঁঝা করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। এক মুহূর্তের জন্য দুনিয়া অন্ধকার হয়ে এলো। বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? নিখোঁজ? সাইমনের ভাবনার ভিতর ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে সাইফান প্রবেশ করলো। তার মুখ দেখে বোঝা যায় সে ভয়, অপরাধবোধ, টেনশনে প্রায় ভেঙে পড়েছে। সাইমন তাকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে বলল, আমার বউ কই? নাফিসা কই? তোর কাছে দায়িত্ব দিয়ে গেছিলাম, তুই বল কোথায় আমার বউ? সাইফান মাথা নিচু করে ঠোঁট কাঁপছে, চুপ, একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সাইমন হুঙ্কার দিল, তারপর বলল, চুপ কেন? কথা কানা যাচ্ছে না নাকি তোর? উত্তর দে। সাইফান গিলে গিলে বলল, ভাইয়া নাফিসাকে খুঁজে পাচ্ছি না। বাকিটা বলা হয়নি। সাইমনের হাত বজ্রপাতের মতো সাইফানের গালে গিয়ে পড়লো। ঠাস করে একটা শব্দ হলো, ঘর নিস্তব্ধ, সবাই হতবাক। সাইমন চিৎকার করে বলল, বাজে কথা না বলে বল আমার বউ কই? সাইফান কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া সত্যি আমি জানি না, মাফ করে দে, আমি দায়িত্ব রাখতে পারিনি। এরপর ওই সাইমন আর কিছু শুনলো না। খুব দুঃখ আর ভয় সব মিলিয়ে অগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। সে সাইফানের কলার ধরে টেনে সামনে নিয়ে উড়াধরা ঘুষি মারতে লাগলো। তারপর বলল, বল কোথায় আমার বউ, কোথায় আমার নাফিসা? আমার সাথে এসব চালাতে আসবি না। সাইফান পড়ে যাচ্ছিল, তবুও থামলো না সাইমান, মুখে রাগ বিকৃত অভিব্যক্তি। কিছুক্ষণ পর হঠাৎ সাইমান থেমে গেল, দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তারপর দু হাতে মাথা চেপে ধরলো, শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে হৃৎপিণ্ড থেমে যাবে। তারপর আফিয়া বেগমের দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে দুই হাতে ওনার গাল আগলে নিল। তারপর বলল, আম্মু আমার বউ কই? চুপ কেন বলো, আমি জানতে চাই, নাফিসা কই? আফিয়া বেগমের ঠোঁট কাঁপলো, কিন্তু কথা বের হলো না। চোখের ভেতর পানি চিকচিক করছে, যেন অপরাধ বোধে গলা আটকে গেছে তার। সাইমন চেয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা চুলকে চুল এলোমেলো করে ফেলে বলল, কেউ কিছু বলে না কেন? কেউ না? আমি পাগল হয়ে যাব এবার। কি হয়েছে সব খুলে বলবে প্লিজ তোমরা? সাবিহা খালেদ সবার মুখের দিকে তাকিয়ে তারপর সাইমনের দিকে দৃষ্টি দিয়ে বলল, আমি বলছি। সমস্ত ঘটনা শোনার পর সাইমন নিস্তব্ধ হয়ে গেল। তাদের ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসতে চলেছে, বাচ্চা মানে সে বাবা হতে চলেছে। কথাটা শোনার মুহূর্তে কিছু খুশি হলেও পরের মুহূর্তে নাফিসাকে অপমান করা, তার বাচ্চাকে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। নিজের বউ নিখোঁজ, তবুও এই সময় যে সময়ের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। সব দোষ তার নিজের। পুলিশ হওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে এত কিছু হলো, আর পারছে না এত কিছু ভাবতে। এখনই চাই নিজের বউকে। এক মুহূর্তে হঠাৎ পা থামিয়ে মাহবুব রশিদের দিকে এগিয়ে গেল সে, গিয়ে সরাসরি সামনে বসে পড়লো। দুই হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে দুই হাত বাবার পায়ে জড়িয়ে ধরলো। তারপর বলল, আব্বু আমি আর পারছি না। তার গলা যেন ভেঙে যাচ্ছে কান্নায়। তারপর বলল, আমি ভুল করেছি, বড় ভুল। তোমার কথা শুননি, তুমি বলেছিলে রাজনীতি করো, আমি করিনি। এখন করবো আব্বু, করবো রাজনীতি। চাকরি থাক, ওই বালের পুলিশ হয়ে কি লাভ? নিজের ঘর রক্ষা করতে পারি না, নিজের বউয়ের খবর নিতে পারি না। কান্নার ফাঁকে হঠাৎ হাসলো, একরাশ পাগলামের মতো হাসি। তারপর বলল, দেখো না আব্বু আমি কেমন পুলিশ, নিজের বউ হারিয়ে বসে আছি। তারপর আবার ভেঙে পড়লো। তারপর আবার বলল, আব্বু এনে দাও ওরে, তুমি তো পারো, তোমার ক্ষমতা আছে, তুমি ওকে ফিরিয়ে আনবে না? একবার, শুধু একবার। সে এবার মাটিতে বসে পড়ে দু হাতে মাথা দুলতে লাগলো, কখনো নিজের চুল টানছে। তারপর আবারও বলল, আম্মু প্লিজ বলো ঠিক আছে। ও আম্মু, ও ছাড়া আমার পৃথিবী অন্ধকার, ও ছাড়া আমার শ্বাসও চলে না, ও ছাড়া আমি বাঁচবো না, মরে যাবো আম্মু। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো গল্প আপলোড হলেই আপনারা দেখতে পারবেন। সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমি ভয়েসের কথা বলেছিলাম, অনেকেই আমাকে নক করেছিলেন। আমি আবারও বলছি, যাদের পর্যাপ্ত সময় আছে, মানে নিজের যাবতীয় কাজ শেষ করার পর যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলেই আপনারা চেষ্টা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 57 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাইমন এখনো বাবার পায়ের কাছে বসা, চোখ লাল, মুখ কাঁপছে, বুক উঠানামা করছে অনিয়মিত ভাবে। মাহবুব রশিদ এগিয়ে গেলেন ছেলের দিকে, সাইমনের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। সাইমন মাথা তুলে তাকালো বিভ্রান্ত চোখে। মাহবুব রশিদ ততক্ষণে দুই হাত বাড়িয়ে ছেলেকে নিজের বুকে টেনে নিলেন। সাইমন আরো ভেঙে পড়লো একটু আশকারা পেয়েই, বাবাকে শক্ত করে জড়ায় ধরলো। মাহবুব রশিদ ফিসফিস করে বললেন, শান্ত হও বাবা, কিছু হবে না, আমি আছি তোমার সাথে, শান্ত হও। কিন্তু সাইমন আর শান্ত থাকতে পারলো না, আরো জোরে বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। তারপর বলল, আব্বু আমার বউ, আব্বু আমার পিচ্চি পুতুল, ও এখন একা না আব্বু, ওর সাথে আমার সন্তান আছে, আমার অস্তিত্ব আছে আব্বু। কথাগুলো বলতে বলতে গলা কেঁপে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তারপর আবারও বলল, আব্বু আমি তোমার মতো বাবা হতে যাচ্ছি আব্বু।
সাইমনের এই অসহায় ভেঙে পড়া রূপ দেখে পুরো রুম যেন স্থির হয়ে গেল। ইমা বেগম মুখ চাপা দিয়ে কেঁদে ফেললেন। বিলকিসারা বেগম নিঃশব্দ শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। সাইফান মাথা নিচু করে চোখ দিয়ে পানি পড়ছে। বাকিদের সবার অবস্থা একই। সাইমন আবারও বাবার কাঁধে মাথা রেখে কাপা গলায় বলল, আব্বু, আমার বউ, আমার বাচ্চা, ওরা কি আমার উপর অভিমান করবে? ও কি আমাকে ক্ষমা করবে না আব্বু? ও কি ভাববে? ওর বাবা ওকে সেফ রাখতে পারলো না। আব্বু প্লিজ আমার বউ বাচ্চাকে এনে দাও, প্লিজ আব্বু। মাহবুব রশিদের চোখের নিচেও পানি জমেছে, কিন্তু তিনি নিজের শক্ত ভাবটা ধরে রাখলেন। এক হাত দিয়ে ছেলের মাথায় হাত রাখলেন, অন্য হাত দিয়ে পিঠে চাপ দিলেন, তারপর বললেন, আমি আছি, এবারের বউ আমার বংশধরের কিছু হবে না, নিজেকে শান্ত করো, কিছু হবে না। ঠিক তখনই তড়িঘড়ি করে দৌড়ে এসে থমকে দাঁড়ালো মাহবুব রশিদের পিয়ে। হাঁপাচ্ছে সে, তারপর বলল, স্যার একটা নিউজ পেয়েছি। সবাই একসাথে তাকালো। পিয়ে গম্ভীর কাপা গলায় বলল, আমাদের বর্ণনার সাথে মিল আছে এমন একটা মেয়ের লাশ পাওয়া গেছে। পুলিশ বলেছে বয়স আনুমানিক 18-19। হলরুম নিস্তব্ধ হয়ে গেল। তারপর বলল, টিভিটা অন করেন স্যার, এখনই। রিশা দৌড়ে গিয়ে রিমোট তুলে নিল, হাত কাঁপছে। টিভি অন করতে স্ক্রিনে নিউজ চ্যানেলে লাল জরুরি ব্রেকিং ব্যানার জ্বলে উঠল। ব্রেকিং নিউজ, ঢাকার গাবতলী সংলগ্ন খোলা জায়গায় অর্ধদগ্ধ এক কিশোরীর লাশ উদ্ধার। পুলিশের ধারণা রেপে নয়, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বয়স অনুমানিক 18 থেকে 19, সাথে কোনো আইডেন্টি কার্ড নেই। স্ক্রিনে অর্ধদগ্ধ লাশের ঝাপসা ছবি দেখানো হচ্ছিল। রিপোর্টার গম্ভীর কণ্ঠে বলছে, রাস্তার পাশে আগুন ধোয়ার চিহ্ন পাওয়া গেছে, এলাকাবাসী সকালে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, ইত্যাদি। এক মুহূর্তে সবাই যেন বরফ হয়ে গেল। বিলকিসারা বেগম কেঁপে উঠলেন, ইমা বেগম বুকে চাপ দিলেন, হাঁটু কাঁপছে। রিশা দাঁড়িয়ে নিজের ঠোঁট কামড়াচ্ছে। সাইফান এক পা পিছিয়ে গেল। আপিয়া বেগম মেঝেতে বসে পড়লো চুপ করে। আর সাইমন, সে ধীরে ধীরে, খুব ধীরে মাথা নাড়ালো। তার চোখ দুটো এত লাল, এত ভয়ঙ্কর, টিভির দিকে তাকিয়ে রইল। একদম স্থির, একটুও নড়ছে না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু নিঃশ্বাস ভারী, খুব ভারী। তারপর ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। সাইমন 2 কদম সামনে এগিয়ে স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়ালো। অর্ধদগ্ধ ছবির দিকে তাকিয়ে বলল, এটা আমার নাফিসা না। তার কণ্ঠ এত ঠান্ডা, এত ফাঁকা, সবাই নিঃশ্বাস চেপে রইল। সাইমন আবারও বলল, এটা আমার বউ না। এক সেকেন্ডে থেমে গিয়ে হঠাৎ গলা ফেটে উঠলো। তারপর বলল, এটা আমার বউ না। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো। আফিয়া বেগম হাউমাউ করে কাঁদলেন। দৌড়ে এসে ছেলেকে স্পর্শ করতে চাইলো, কিন্তু সাইমন স্পর্শ করতে দিল না। 2 হাতে নিজের চুল ধরে মেঝেতে বসে পড়লো। তারপর আবারও বলল, আমার বউ না, আমার বউ না, এটা আমার নাফিসা না। তার গলা কাঁপছে, শ্বাস কাঁপছে। মাহবুব রশিদ এগিয়ে গিয়ে ছেলের কাঁধ ধরলেন। তারপর বললেন, বাবা শান্ত হও। সাইমন মাথা তুলে চেয়ে বলল, আব্বু, আমি ওকে মরে যেতে দেব না, আমি ওকে খুঁজে আনবো, যেখানেই থাকুক। তারপর দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলল, গাড়ি আনো, সব ফোর্স রেডি করো, পুরো ঢাকা শহর ঘুরিয়ে ফেলবো আমি। আর এদিকে দুপুর প্রায় 12টা বাজতে চলেছে। ঘরের ভেতর এক ধরনের মোলায়েম শান্তি জমে আছে, না বেশি আলো, না বেশি অন্ধকার। ঠিক যেন দুপুরের অলস রোদ জানলার পর্দা ভেদ করে নরম হয়ে ঘরে ঢুকছে। পর্দার ফাঁক দিয়ে রোদের হালকা সোনালি রেখা বিছানার এক কোণে পরে একটা উষ্ণ আভা তৈরি করেছে। রুমটা নিঝুম অন্ধকারে ডুবেছিল। জানালার পর্দা হালকা দুলছে, বাইরে রাতের বাতাস যেন ফিসফাস করছে। ঠিক এমন সময় হঠাৎ আহ করে একটা চিৎকার হলো। হালকা চিৎকারে যেন পুরো ঘরটা কেঁপে উঠলো। নাফিসা ধর্মর করে উঠে বসলো, ঘাম ভেজা মুখ, হাঁপাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত তালে। এক হাত দিয়ে পেটটা চেপে ধরে চারিদিকে তাকালো, চোখে বিস্ময়, ভয়। সামনে পিছনে তাকিয়ে বুঝতে পারলো সে সেই নোংরা অন্ধকার রুমে নেই। এটা মেহরাবদের ফার্ম হাউসে আছে সে। পরিপাটি, পরিষ্কার, গুছানো, পর্দা টেনে রাখা, বিছানায় নরম কম্বল। কিন্তু তবুও মনে হচ্ছে যেন সবকিছু ভুল। মনে হচ্ছে একটু আগে ওই দুঃস্বপ্নটা, ওই ভয়ের অন্ধকার এখন ওকে তাড়া করছে। হঠাৎ দরজার কাছে ছুটাছুটির শব্দ। নাফু। দৌড়ে রুমে ঢুকলো মেহরাব আর মেহরিন। দুজনের মুখে ভয়। মেহরাব এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়লো। মেহরিন একটু দূরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর বলল, কি হয়েছে, কি হয়েছে রে নাফু? মেহরাবের কণ্ঠে আতঙ্ক। নাফিসা কথা বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু। ও বিড়বিড় করে বলতে লাগলো, আমার বাচ্চা, আমার বাচ্চা না, প্লিজ। চোখ ভিজে গেছে, গলা কাঁপছে। মেহরিন দৌড়ে গিয়ে পাশে রাখা জগ থেকে পানি ঢেলে গ্লাসে নিল। মেহরাব আলতো করে নাফিসার কাঁধে হাত রাখলো। তারপর বলল, নাফু শোন, শোন প্লিজ, তুই ঠিক আছিস, স্বপ্ন ছিল এটা, তুই নিরাপদ। নাফিসা এখনো কাঁপছে। মেহরিন পানি এগিয়ে দিল। তারপর বলল, আপি পানি খা, ধীরে ধীরে পানি খা। মেহরাব গ্লাসটা হাতে নিয়ে নিজের হাতে নাফিসার মুখের কাছে ধরলো। তারপর বলল, ধীরে খা, ঠিক আছে, একদম টেনশন করবি না। নাফিসা আধা কাপা হাতে গ্লাসটা ধরতে যাচ্ছিল, কিন্তু মেহরাব থামিয়ে দিয়ে বলল, না আমি ধরেছি, তুই শুধু চুমুক দে। 2-3 চুমুক খাওয়ার পর নাফিসার শ্বাস একটু স্বাভাবিক হলো, তবুও চোখে ভয়, শরীরটা কাঁপছে। মেহরিন পাশে বসে ওর পিঠে হাত বুলাতে লাগলো। তারপর বলল, নাফু তুই নিরাপদ, কেউ কিছু করতে পারবে না। আর শুন। নাফিসা ধীরে ধীরে মাথা নেড়ে হালকা হুম বলল, কিন্তু বিড়বিড় করা থামছে না। তারপর বলল, আমার বাচ্চা, ভয় লাগতেছে, আমার বাচ্চার কিছু হবে না তো? মেহরাব সাথে সাথে দৃঢ় গলায় বলল, না একদম না, তুই আর তোর বাচ্চা দুজনেই সেফ, তোকে ডাক্তার দেখাইছি না? ডাক্তার নিজেই বলেছে বেশি টেনশন নিলে চলবে না। মেহরিন উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি খাবার নিয়ে আসি। মেহরাব মাথা নেড়ে বলল, হ্যাঁ নিয়ে আই, গরম স্যুপ দে আর ওর ওষুধটা নিয়ে আই। মেহরিন দ্রুত রুম থেকে বের হয়ে গেল। মেহরাব নাফিসার সামনে বসে বলল, দেখ নাফু, প্রথম কথা টেনশন করবি না, দ্বিতীয় কথা তুই এখন
একা না, আমরা আছি। আর তোর বাচ্চাটার জন্য তোকে প্রপার রেস্ট নিতে হবে। ডাক্তার এতবার বলেছে টেনশন করা যাবে না, তুই ভয় পাবি কেন? আমি আছি না, দিনরাত তোর পাশে থাকবো। নাফিসার চোখ বেয়ে টুপ করে পানি পড়ছে বিছানায়। সে চুপচাপ শুধু বলল, আমি আবারও হারাই যাইতেছি মনে হয় ওই রাতটার মতো। মেহরাব সাথে সাথে মাথা নাড়ালো, তারপর বলল, না, ওই রাত আর কোনোদিন হবে না। যতক্ষণ আমি বাঁচি তুই আর তোর বাচ্চার গায়ে একটা আচরও কেউ দিতে পারবে না, তুই শুধু রেস্ট নে। ঠিক তখন ওই মেহরিন খাবার আর ওষুধ নিয়ে ফিরে এলো। কে বিছানার পাশে রেখে মেহরাবকে বলল, ভাইয়া স্যুপটা গরম গরম নাপুকে একটু ধরে খাওয়াই দে। আমি আম্মুর সাথে কথা বলে আসি, বাসায় যাওয়ার জন্য বলেছি, অলরেডি ফোন দিছে। নাফিসার সাথে থাকার জন্য যেভাবে হোক পাশে ম্যানেজ করেছি আমি, সমস্যা নেই। মেহরাব আবার নাফিসার দিকে তাকালো, তার ভরসাদায়ক কণ্ঠে বলল, নাফু চল একটু খেয়ে নে, তারপর ওষুধ খাবি। শরীর ঠিক থাকলে মনও ভালো থাকবে। আর তোর বাচ্চাটাকেও তো শক্ত থাকতে হবে, তাই না? নাফিসা ধীরে ধীরে মাথা নাড়ালো। মেহরাব চামচে স্যুপ তুলে ওর মুখের কাছে ধরলো। 1 চামচ 2 চামচ নাফিসা চুপচাপ খেতে লাগলো। মেহরিন কথা বলা শেষ করে পাশে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, নাফু আল্লাহই রক্ষা করবে, তুই শুধু নিজের সঙ্গে একটু কোমল হ, আর কিছু না। অল্প কিছু খাওয়ানোর পর মেহরাব ওষুধটা এগিয়ে দিল। নাফিসা খেয়ে নিল। তারপর বালিশটা ঠিক করে কম্বলটা গায়ে ঢেকে দিয়ে মেহরাব শান্ত স্বরে বলল, এখন ঘুমা, রেস্ট নে, আমরা দুজন এখানেই আছি। নাফিসা চোখ বন্ধ করে নিল। তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। বাইরে হাওয়া জানলায় ধাক্কা দিচ্ছে। মেহরাব আস্তে করে উঠে বলল, নাফু তোর জন্য না হলেও অন্তত তোর বাচ্চাটার জন্য রেস্ট নিতে হবে, টেনশন করিস না আর। বলেই মেহরাব চলে গেল রুম থেকে। নাফিসার ভেতরে নিঃশব্দে তার অভিমান এখনো পাহাড়ের মতো। ডিএসপি সাহেবের প্রতি তার অবহেলার প্রতি, সে এক মুহূর্তের জন্য না ভেবেও তাকে ফেলে যাওয়ার প্রতি। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজে থেকে আর কখনো ডিএসপি সাহেবের সামনে দাঁড়াবে না। যদি সত্যি তাকে গুরুত্ব দেয় তবে তিনি নিজেই খোঁজ করে এখানে আসবেন, নিজের হাতে তাকে নিয়ে যাবেন, তার আগ পর্যন্ত না। মেহরাব আর মেহরিন ঠিক সময় না পৌঁছালে কি হতে পারত, একথা ভাবতেই নাফিসার বুকটা দপদপ করে উঠল ভয়ে। এই পৃথিবীতে এখন সে কাউকে পুরোপুরি বিশ্বাস করতে সাহস পায় না। আবার পেটে হাত রাখলে নিজের ভেতরে ছোট্ট প্রাণটা তাকে নতুন করে শক্তি দেয়। হাত বুলিয়ে নরম স্বরে বলল, তোমার বাবা খুব পচা জানো, আমাকে এভাবে ফেলে রেখে চলে গেল। তুমি আসছো একথাটাও সে জানে না। আমরাও আর বলবো না, তোমার পাপা নিজে খুঁজে নিতে আসুক আমাদের, এই শাস্তিটা তাকে পেতেই হবে। কথাগুলো বলতেই নাফিসার চোখের পানি চিকচিক করে ফুটে উঠলো। আফিয়া বেগমের মুখটা মনে পড়তে বুকটা আরো মোচড় দিয়ে উঠলো। কতটা বিশ্বাস নিয়ে, কতটা ভালোবেসে তাকে আগলে রেখেছিলেন সেই মানুষটা, অথচ আজ নাফিসাকে অবিশ্বাস করলো। হয়তো সে ভুল করেছে, হয়তো পরিস্থিতি তাকে এই ভুলের দিকে ঠেলে দিয়েছে, তবুও এখন আর ফিরে যাওয়ার পথ নেই। সে স্থির করেছে নিজের সম্মান আর তার অনাগত সন্তানের নিরাপত্তার জন্য এই দূরত্বটাই দরকার। তো চলুন এবার ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক। রশিদ ভিলার দিকেই যাচ্ছিল মেহরাব আর মেহরিন। নাফিসা এখন কেমন আছে, কি ঘটেছে, এগুলো জানতে মেহরিন সারাক্ষণ ফোন কানে ধরে চেষ্টা করছিল, কিন্তু ফোনটা বন্ধ। আর মেহরাব স্টিয়ারিং এ হাত শক্ত করে ধরে থাকতে থাকতে কয়েকবার শ্বাস ফেললো। গাড়িটা যখন মূল সড়কে উঠলো তখন সন্ধ্যার আলো পুরোটাই মিলিয়ে গিয়েছে। রাস্তার 2-1টা হেডলাইট জ্বলছে, চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। ঠিক তখন ওই মেহরিন জানলার বাইরে তাকিয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠলো, মেহরাব দেখ, ওটা কি নাফিসা না? গাড়ি থামানোর আগেই দুজন দেখলো খুব ধীরে ধীরে হাঁটছে এক মেয়ে, মাথা নিচু, শরীরটাও ক্লান্তির মতো ঢলে পড়েছে। আলো কম থাকায় চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু সেই হাঁটার ভঙ্গি, দুলে দুলে এগোনো, মেহরিন নিশ্চিত ও নাফিসাই। মেহরাব ব্রেক চাপলো, সাথে সাথেই দুজন দরজা খুলে দৌড় দিতে যাবে। ঠিক তখন ওই নাফিসা একটা সরু গলির ভেতর ঢুকে গেল। গলি এত দ্রুত মোড় নিল যে কয়েক সেকেন্ডে সে চোখের আড়ালে চলে গেল। মেহরিন হতবাক, এই যে বলে ডাকতে লাগলো, কোথায় গেলে, এত দ্রুত কই গেলে? মেহরাব গলির দিকে দৌড়ে দিয়ে শুধু নিস্তব্ধ ফাঁকা পথটাই দেখলো। অল্প একটু আগেও যার ছায়া ছিল, এখন সেখানে তার ছায়ার আভাও নেই। মেহরাব ধীরকণ্ঠে বলল, গাড়িতে উঠ, দ্রুত অন্যদিকে ঘুরি। দুজন আবারও গাড়িতে উঠে বাম ডান সব রাস্তায় খোঁজা শুরু করলো। প্রায় 3 ঘন্টা খোঁজার পর একটি পরিত্যক্ত নির্মাণাধীন বিল্ডিং এর পাশে আলো অন্ধকারের মাঝে কিছুটা নড়াচড়ার শব্দ পেল। মেহরাব গাড়ি থামিয়ে বলল, ওইদিকে কেউ আছে। দুজন দৌড়ে গিয়ে এগিয়ে যেতে দৃশ্যটা যেন বুকটা কেটে ফেললো। 3 জন অজানা লোক নাফিসার হাত ধরে টানতে টানতে একটা মাইক্রোবাসের দিকে নিয়ে যেতে চাইছে। নাফিসা শক্তিহীন, মাথা দুলছে, সে চেষ্টা করছে ছুটে বেরোতে, কিন্তু এক বিন্দু শক্তি নেই শরীরে। তার মুখে আতঙ্ক, চোখের নিচে অশ্রুর দাগ। মেহরিন চিৎকার করে বলল, স্যার, নাফুকে ছেড়ে দে। তাদের ছাড়া মুহূর্তে মেহরাবের গলা বজ্রের মতো গর্জে উঠল। তারপর বলল, 1 ইঞ্চিও নড়বি না কেউ। তার গলার আগে 3 জনই থমকে গেল। দুজন পিছিয়ে গেল, বাদবাকি লোকটা নাফিসার হাত ছাড়লো না। তখন আর সময় নষ্ট করেনি মেহরাব, দৌড়ে গিয়ে লোকটার কলার চেপে ধরে তাকে একটা ধাক্কা দেয়। লোকটা মাটিতে গড়িয়ে পড়ল। মেহরিন উঠে গিয়ে দ্রুত নাফিসাকে জাপটে ধরলো। তারপর বলল, নাফিসা শুনতে পাচ্ছিস, আমার দিকে তাকা। কিন্তু নাফিসা তখন অর্ধচেতন, মাথা তার মেহরিনের কাঁধে হেলে পড়ে আছে। সে শুধু অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, বাঁচাও, আমাকে বাঁচাও। এই শব্দটা মুহূর্তেই মেহরিনের চোখ ভিজিয়ে দিল। ওদিকে লোকগুলো সরে যাওয়ার চেষ্টা করছিল। মেহরাব তাদের দিকে তাকিয়ে শেষবার গর্জন করে বলল, দূর হও এখান থেকে, আজ পালাইলা, কিন্তু আরেকবার সামনে পড়লে হাত পা ভেঙে দেব। লোকগুলো কোনো প্রতিরোধ দেখানোর সাহস পেল না, তারা দৌড়ে পালিয়ে গেল। নাফিসা তখন পুরো শরীর ঢলে পড়ে মেহরিনের কুলেই অজ্ঞান হয়ে গেল। মেহরিন ভয়ে কাঁপতে কাঁপতে মেহরাবকে বলল, দ্রুত গাড়িতে নাও, ওকে হাসপাতালে নিতে হবে। দুজন মিলে
নাফিসাকে সাবধানে গাড়ির সিটে শুয়ে দিল এবং খুব দ্রুত গাড়ি ছুটলো কাছাকাছি প্রাইভেট হাসপাতালে। ডাক্তারের চেকআপ শেষে ডাক্তার বলল ও খুব বেশি মানসিক ধাক্কায় আছে, শরীরেও প্রচন্ড দুর্বলতা, ঠিকমতো খাবার খায়নি, অনেকক্ষণ ভয় পেয়েছে ভয়ানকভাবে, এখন কিছু ইনজেকশন ও স্যালাইন চলবে, ঘুমালে ভালো হবে। ডাক্তার চলে যাওয়ার পর নাফিসা ঘুমিয়ে গেল অবচেতন কাঁপা নিঃশ্বাসে। মেহরিন চেয়ারে বসে তার মাথার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, তারপর বলল কোথায় যাচ্ছিলি, কেন একা বের হলি, জানিস তোর সঙ্গে যদি কিছু হতো। তার গলা কেঁপে উঠলো, চোখ ছলছল করলো। মেহরাব তখনও দরজার পাশে দাঁড়িয়ে, তার মুখ শক্ত, চোখে এক ধরনের ঠান্ডা রাগ। তারপর বলল ওকে একা ছেড়ে দিয়েছে রাতে, এটাই কি পরিবার, নিজের ঘরে মেয়েকে এভাবে ফেলে রাখে। কিছুক্ষণ পর দুজন সিদ্ধান্ত নিল এখন ওই রশিদ ভাইয়াতে কিছু জানানো যাবে না। নাফিসার পুরো জ্ঞান না ফিরলে আর মানসিকভাবে স্থির না হতে পারলে তারা কিছুই জানাবে না। এরকম অসুস্থ অবস্থায় একা ফেলে দিয়েছে, তাহলে তাদেরকে জানানোর কোনো মানেই হয় না। মেহরাব বলল আজ রাতে ওকে আমাদের ফার্ম হাউসে নিয়ে যাই, ওখানে শান্ত পরিবেশ, কেউ ডিস্টার্ব করবে না। মেহরিন মাথা নেড়ে সম্মতি দিল, তারপর বলল হ্যাঁ ঠিক, এটাই ভালো, কেউ জানবে না আপাতত, ও পুরো সুস্থ হলে তারপর সব বলা হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট আসলে কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। আর এই গল্পটি প্রায় শেষের পথে, তো নতুন গল্প দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন। নীরব ভালোবাসা নামের একটি নতুন গল্প দিয়েছি, তো আপনারা যারা এখনো দেখেননি সেটা দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো সর্বশেষ একটি কথা, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর সবাই ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, বাধ্য বিয়ে গল্পের 58 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত 3টা বাজে। ঢাকা শহর যেন দিনের সমস্ত হইচই গুটিয়ে নিয়ে গভীর ঘুমে ডুবে আছে। দিনের বেলা যে রাজপথে হর্নের শব্দ, মানুষের ভিড়, দোকানের কোলাহল, রাতে সব যেন পালিয়ে গেছে। রাস্তার লাইটগুলো কেবল টিমটিম করে জ্বলে আছে, হালকা কুয়াশা লাইটের আলোয় ছড়িয়ে ধোঁয়াটে একটা পরিবেশ বানিয়ে রেখেছে। এ শহর কখনো পুরোপুরি ঘুমায় না, কিন্তু আজকে সাইমনের চোখে মনে হচ্ছে পুরো শহরটাই অচেনা। এত বড় শহর, অথচ তার নাফিসা কোথাও নেই। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে আছে সাইমন, চোখ লাল, মুখ শুকনো, ঠোঁট ফেটে গেছে। গত 12 ঘন্টা ধরে সে শুধু একটাই কাজ করছে, তার বউকে খোঁজা। একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা, একটা এলাকা থেকে আরেকটা এলাকা, পুরো ঢাকা শহর যেন তার সামনে ঘুরতে ঘুরতে ধোঁয়াটে মনে হচ্ছে। পুলিশ ফোর্স চারিদিকে ছড়িয়ে গেছে, মাহবুব রশিদ মন্ত্রী হয় আরো বেশি জোরদারভাবে খোঁজাখুঁজি চলছে, তবুও কোথাও কোনো হদিশ নেই। এদিকে টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছে, একটা মেয়েকে রাত 12:30টার দিকে রাস্তার পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। লাশ আইডেন্টিফিকেশন দেখে অনেকেই ভেবেছিল এটা নাফিসা, কিন্তু পরে নিশ্চিত হয়ে গেল দেহটি নাফিসার নয়। এটা শুনে পুরো রশিদ পরিবার যেমন স্বস্তি পেল, তেমন ওই সাইমনের বুকের ভেতর নতুন করে আশা জেগে উঠেছে। জানে নাফিসা বেঁচে আছে, কোথাও আছে, শুধু তাকে খুঁজে বের করতে হবে বউটাকে। সাইফান আর রাজীব তার সাথেই আছে। রাজীবের দায়িত্ব ছিল পুরো শহরের সব হাসপাতালের ডিটেলস নেওয়া, সবকিছু নিজে হ্যান্ডেল করেছে। সে একটার পর একটা কল দিচ্ছিল, প্রায় সব হাসপাতাল থেকে একই উত্তর পেয়েছে, নাফিসার খোঁজ পাচ্ছে না। হঠাৎ একটা ছোট প্রাইভেট হাসপাতাল থেকে রাজীবের ফোন এলো। ফোনটা রিসিভ করে জানতে পারে তাদের পাঠানো ছবি ও বাদবাকি ডিটেলস অনুযায়ী একটা মেয়েকে নিয়ে আসা হয়েছিল। মেয়েটা প্রেগনেন্ট, সাথে 2টা ছেলে মেয়ে ছিল একই বয়সের। শোনা মাত্রই রাজীব থমকে গেল। তারপর রাজীব চুপ না থেকে সঙ্গে সঙ্গে সাইমনের কাছে গেল। তারপর বলল, স্যার একটা হাসপাতালে বলছে মিলেছে ভাবির মতো একজনকে, তাদের ছবিও দেখানো হয়েছে, ওনারা বলছেন সেম ছবিটার সাথে মিলে গেছে এমন একজন এসেছিল। এই একটা বাক্যই সাইমনের বুকের ভিতর অস্থিরতা কিছুটা কমলো। জড়িয়ে একটা নিঃশ্বাস নিয়ে রাজীবের দিকে তাকিয়ে বলল, আমাকে তাড়াতাড়ি ঠিকানাটা সেন্ড করো। বলে দ্রুত গাড়ির কাছে গেল, পিছন থেকে একবার ঘুরে দাঁড়িয়ে বলল, গাড়িতে ওঠো এখনই। রাজীব সামনেই বসলো, পিছনে সাইমন দেরি না করে গাড়ি স্টার্ট দিল। রাতের শহর ফাঁকা থাকলেও সাইমনের কাছে মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড যেন ভারী। তার হাত কাঁপছে, বুক ধুকপুক করছে। গাড়ির স্পিড দাঁড় করালো প্রায় 100-এর উপরে। পেছনে পুলিশ ফোর্সও রওনা হলো সাইমনদের গাড়ি ফলো করে। হাসপাতালের সামনে পৌঁছাতে পৌঁছাতে রাত 3:15। ছোট একটা ভবন, প্রায় অন্ধকার। রিসেপশনে মাত্র একজন কম্পাউন্ডার নাইট ডিউটিতে। তারপর বলল, মেয়েটা কোথায়? সাইমনের কণ্ঠ ভারী, তাড়াহুড়ো করে কাঁপতে থাকা কণ্ঠে জোরালো ভাবে বলাই কম্পাউন্ডার ভয় পেয়ে গেল। সাইমন হঠাৎ রেগে কথা বলায় কম্পাউন্ডার বলল, স্যার আমরা রোগীকে রাখিনি। সাইমন রেগে মেগে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট, তাহলে কোথায় গেল? সম্পূর্ণ ডিটেলস না দিয়ে আমাদের এখানে ডেকেছেন কেন? টাইম নষ্ট করার মানে কি? কম্পাউন্ডারের মুখ চুপসে গেল, ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, স্যার আমরা পুরোটাই বলতে চেয়েছিলাম, তার আগে আপনাদের অফিসার ফোন কেটে দিয়েছেন। সাইমন ধীরে ধীরে রাজীবের দিকে তাকালো, চোখের দৃষ্টি যেন খেয়ে ফেলার মতো। পরের মুহূর্তে হঠাৎ ঝড়ের মতো তার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাজীব পুরোটা বোঝার আগে সাইমন দাঁতে দাঁত চেপে গর্জে বলল, ইডিয়েট, নেক্সট টাইম এমন ভুল করলে আরেকটা গালেও থাপ্পড় পড়বে। রাজীব সঙ্গে সঙ্গে 2 গালে হাত চেপে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লজ্জা ভয়ে শরীরটা কুকড়ে গেল। পাশ থেকে সাইফান রাজীবের অবস্থা দেখে হঠাৎ ফিক করে হেসে ফেলল। হাসির শব্দটা শেষ হওয়ার আগে ঠাস ওর গালেও আর একটা থাপ্পড়। চমকে তাকিয়ে সাইফান সামনে তাকিয়ে দেখলো সাইমন ভয়ঙ্কর রাগে চোখে তাকিয়ে আছে। সাইফান নিজ গালে হাত রেখে দৌড়ে একটা পিলারের আড়ালে লুকিয়ে উকি দিল, তারপর বলল, সরি ভাই, আর এমন হবে না। ওর কণ্ঠে ভয়টা স্পষ্ট। সাইফানের এমন কাণ্ড দেখে রাজীব মিসমিস করে হাসি চাপার চেষ্টা করলো। কম্পাউন্ডারও অজান্তে পিরিক করে
হেসে ফেললো। কিন্তু সাইমন যখন কম্পাউন্ডারের দিকে চোখ গরম করে তাকালো, ওর হাসি মুহূর্তেই শুকিয়ে গেল। হাত পা গুলিয়ে তাড়াহুড়ো করে বলতে শুরু করলো, স্যার, ওনাকে দুইজন এনেছিল, বলেছিল ডাক্তার দেখাবে। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল এমার্জেন্সি কেস। ডাক্তার দেখার পর বলেছিল সম্ভবত শ্বাসকষ্ট, ট্রমার মতো কিছু, কিন্তু তারা 5 মিনিটের মাথায় রুগীকে নিয়ে চলে যায়। সাইফনের মাথার ভেতর যেন বজ্রপাত হলো। তারপর বলল, কোথায় নিয়ে গেছে, কে ছিল, ঠিকানা দেন তাড়াতাড়ি। কম্পাউন্ডার অসহায় সুরে মাথা নাড়ালো, তারপর বলল, স্যার, তারা রাগারাগি করছিল, বারবারই বলছিল বড় হাসপাতালে নেবে। এবার সাইফান লাফিয়ে উঠল, এগিয়ে এসে বলল, কোন বড় হাসপাতাল, নাম বলেছে? কম্পাউন্ডার মাথা নিচু করে বলল, না স্যার, নাম বলেনি। নর্মালি চেক আপ করেছে সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তবে আমাদের কাছে তাদের দেয়া একটা ঠিকানা আছে, আপনি চাইলে দেখতে পারেন। সাইমন 2 হাতে মাথা চেপে ধরলো, রাগ আর দুশ্চিন্তায় কণ্ঠ কেঁপে উঠছে। তারপর বলল, ঠিকানাটা এখনই দেন। প্রথমে দিতে সমস্যা কি ছিল? এতক্ষণ বাজে কথা শোনাচ্ছিলেন কেন? আর আপনারা সিসিটিভি ফুটেজ দেখান তাড়াতাড়ি। সিসিটিভি ফুটেজ চালু হতে স্ক্রিনে নাফিসার মুখ স্পষ্ট দেখা গেল। নাফিসাকে দেখা মাত্র সাইমনের বুকের ভেতর ব্যথা অনুভব হলো। ভালো করে আবার কম্পিউটারের স্ক্রিনে তাকালো, কিন্তু যে দুইজন তাকে এনেছিল তাদের মুখ দেখা যাচ্ছে না। তবে শরীরের গঠন, পোশাক দেখে ধারণা করা গেল সম্ভবত একজন ছেলে আর একজন মেয়ে, দুজনের বয়সই কাছাকাছি। কম্পাউন্ডার জড়ানো হাতে ছোট্ট একটা কাগজ এগিয়ে দিল। সাইমন সেটা ছিনিয়ে নিল, প্রায় ছিঁড়ে ফেলার মতো শক্তিতে। সাইমন ঝড়ের মতো এক দৌড়ে গাড়ির দিকে ছুটে গেল। পেছন পেছন রাজীব ও সাইফানও ছুটে চলল। গাড়ির কাছে পৌঁছাতেই সাইমন প্রথমে দরজা খুললো, ড্রাইভিং সিটে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। সাইফান পিছনের সিটে উঠে বসলো। রাজীব পাশের সিটে ঢুকে দরজা বন্ধ করতেই গাড়ি সশব্দে বেরিয়ে গেল। আর এদিকে মেহেরিন আর নাফিসা একই রুমে শুয়ে আছে। সারাদিনের দুশ্চিন্তা, মানসিক চাপ, শরীরের দুর্বলতা সব মিলিয়ে নাফিসার শরীর ভেঙে পড়েছে। হঠাৎ নাফিসা অস্থির হয়ে উঠল, তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, মনে হচ্ছে বুকের ভেতর আগুন জ্বলছে। এক পর্যায়ে ঢক ঢক করে নাফিসা গলা ভারী হয়ে এলো, চোখ উল্টে গেল। হঠাৎ তীব্রভাবে বলে উঠল, মেহু মেহু। তারপর ওই হঠাৎ ওই বিছানা থেকে নেমে একদমে বমি করতে শুরু করলো। মেহেরিন ঘুমিয়েছিল, হঠাৎ এমন শব্দে চমকে উঠল, আলো জ্বালানোর সুযোগও পেল না। অন্ধকারে ঝাপসা দেখতে পেল, নাফিসার দিকে ছুটে গেল। তারপর বলল, আহ নাফু, এ কি হইতেছে তোর, দাঁড়া দাঁড়া। নাফিসা কথা বলতে পারছে না, মাথা ঘুরছে, দেহটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেহেরিন কাপা হাতে তাকে ধরে দেয়ালে ঠেকালো। তারপর বলল, মেহরাব ভাইয়া, তাড়াতাড়ি এখানে আয়, নাফু কেমন জানি করছে। চিৎকারের সাথে দরজা খুলে দৌড়াতে দৌড়াতে এলো মেহরাব। তারপর বলল, কি হয়েছে নাফিসা? নাফিসাকে দেখে তারও শ্বাস বন্ধ হয়ে গেল। ও জানতো মেয়েটা মানসিক ধাক্কায় ভুগছে, কিন্তু এত খারাপ হবে তা ভাবেনি। দুজনে মিলে নাফিসাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, মুখ ধুইয়ে পানি খাওয়ানোর চেষ্টা করলো। ওর শরীর ঠান্ডা, ঠোঁট নীলছে। মেহরাব হাত কাঁপতে কাঁপতে ফোন বের করলো। নাফিসার দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ডক্টরকে ফোন করে সমস্ত পরিস্থিতি জানালো। মেহরাব মাথা নেড়ে সব শুনলো। মেহরাব বলল, ঠিক আছে স্যার, আমরা করছি। ফোন রাখতে মেহরাব মেহরিনকে সব বানিয়ে নিয়ে আসতে বলল। মেহরিন দৌড়ে রান্নাঘরের দিকে গেল। রুমে এখন শুধু নাফিসা আর মেহরাব। নাফিসা আদর্শ অবস্থায় চোখ বন্ধ করে আছে, বমি আর দুর্বলতা পুরো শরীর ভেঙে পড়েছে। মেহরাব ধীরে ধীরে মাথার পিছনে বালিশ ঠিক করে দিল। তারপর বলল, আমাদেরকে তোর বন্ধু ভাবিস না তাই না? না হলে এতদিন সব সত্য বলতিস, এভাবে আমাদের থেকে লুকিয়ে রাখতিস না। কিছুক্ষণ পর নাফিসা একটু চোখ খুললো। চোখের নিচে কালচে দাগ, ঠোঁট ফাটা, মুখের রং ফ্যাকাশে, কোনো উত্তর দিল না কথার। মেহরাব মৃদু হেসে বলল, বস একটু, বসলে ভালো লাগবে, শরীরটা টান দিস না। ওকে আস্তে করে উঠিয়ে বসালো। নাফিসা কাপা গলায় বলল, মাথা ঘুরতেছে। মেহরাব বলল, আমি আছি, ভয় পাবি না। গল্প করতে করতে মেহরাব চেষ্টা করছিল নাফিসাকে একটু হাসি খুশি রাখার। কিছুক্ষণ পর দুজন ধীরে ধীরে করিডোর ধরে হাঁটতে বের হলো, যেন রক্তচাপ একটু উঠে। মেহরাব নাফিসার হাতে ধরে নিয়ে যাচ্ছে। নাফিসা চুপচাপ কিন্তু হাঁটছে। আর এদিকে ফার্ম হাউসের সামনে একের পর এক পুলিশ গাড়ি নিয়ে এসে থামলো। সাইমনের গাড়ি সবার আগে। গাড়ি থেকে নামতে নামতে বিড়বিড় করে বলতে থাকলো, আমি আসছি বউ। চোখ লাল, শরীর কাঁপছে দৌড়াতে দৌড়াতে। ওর পিছনে পিছনে বাকিরা সবাই নেমে আসলো। দারোয়ান সামনে এসে বলল, স্যার, এত পুলিশ কেন, সমস্যা? কথা শেষ হওয়ার আগেই ধাম করে একটা শব্দ হলো। সাইমন হাত দিয়ে গেট ঠেলে খুলে ভেতরে ঢুকে গেল। কোনো কথা না বলে, কোনো অনুমতি না নিয়ে পুলিশ ফোর্সও তার পেছনে ঢুকে পড়লো। সাইমন ঢুকতে ঢুকতে চিৎকার শুরু করলো, বউ, পিচ্ছি বউ, কই তুমি? আমি আইছি, শুনছো? শুধু একবার সামনে আই, আর কখনো সাইরা যাইতাম না। চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো। সিঁড়ির দিকে ছুটে গেল, উপরের দিকে। উপরের করিডোরে হাঁটছিল নাফিসা ও মেহরাব। সাইমনের চিৎকার শুনে নাফিসার শরীর থরথর করে উঠলো। তারপর বলল, এই শব্দটা ডিএসপি সাহেব। নাফিসার মুখ সাদা হয়ে গেল, হৃৎপিণ্ডের জন্য বুকে পড়ে গেছে। সে দাঁড়িয়ে রইল, শ্বাস নিতে পারছে না। মেহরাব নাফিসার দিকে তাকিয়ে বলল, নিচে চল, সাইমন ভাইয়া এসেছে বোধহয়, তুই একা যেতে পারবি? নাফিসা অসুস্থ অবস্থায় সিঁড়ি দিয়ে নামা কঠিন, তাই মেহরাব তাকে কাঁধ দিয়ে ধরে নিচে নামাতে শুরু করলো। ঠিক সেই সময় সাইমন উঠে এলো সিঁড়ির মুড়ে। এক নজরে এই দৃশ্যটা তার চোখের সামনে ধাক্কার মতো লাগলো। নাফিসার দিকে তাকিয়ে চোখ দিয়ে দুফুটা পানি গড়িয়ে পড়লো। মাথায় ব্যান্ডেজ করা ক্লান্ত ফ্যাকাশে মুখটা দেখে নিজেকে খুব অসহায় মনে হলো। নিজের বউ বাচ্চার খেয়াল রাখতে পারিনি, এই অবস্থায় এভাবে একা রেখেছে। ছোট্ট পিচ্চি বউটা কত কিছুই সহ্য করেছে, কত অপমান সহ্য করেছে।
এগুলো ভাবতে ভাবতে চোখ গেল নাফিসার কাঁধের উপরে রাখা মেহরাবের হাতের দিকে। সাইমনের মাথায় আগুন জ্বলে উঠলো। দৌড়ে এগিয়ে যেতে যেতে বলল, তুই তুই ওকে ছুঁয়েছিস কেন? সাইমন দৌড়ে এসে ধাপ করে একটা শব্দ হলো, একটার পর একটা থাপ্পড় মারলো মেহরাবকে। মেহরাব সাইমনের নিজের থেকে সরিয়ে দিতে দিতে বলল, শুনেন, ভুল হইতেছে সাইমন ভাই। কিন্তু সাইমন আর শুনছে না, পাগলের মতো মেহরাবকে মারতে থাকলো। সাইফান দৌড়ে এসে সাইমনকে টেনে ধরলো, তারপর বলল, ভাই থামো, কি করছো? রাজীবও ধরে ফেললো, তারপর বলল, স্যার প্লিজ থামেন। উপরের রুম থেকে মেহরিন দৌড়ে আসলো, তারপর বলল, আমার ভাইরে মারছেন কেন সাইমন ভাই? নাফিসা এদিকে হাঁটতে পারছে না, শরীর কাঁপছে। সাইমনকে মানানোর মতো শক্তিও নেই তার নিজের ভিতরে। হঠাৎ আর সহ্য করতে না পেরে জুড়ে চিল্লিয়ে বলল, থামো। নাফিসার কণ্ঠ শুনে সবাই চুপ হয়ে গেল। সবার দৃষ্টি নাফিসার দিকে। সাইমনও থমকে গেল, তার চোখে পানি। মেহরাবকে ছেড়ে দিয়ে সে এক পা দুই পা করে ধীরে ধীরে নাফিসার দিকে এলো। সে এক হাত দিয়ে নাফিসাকে পাকড়ে নিজের বুকে টেনে নিল, বুকে শক্ত করে টেনে নিল, এমন ভাবে যেন আর কখনো ছেড়ে দিতে চাইবে না। নাফিসা চোখ বন্ধ করে তার বুকে ঢলে পড়লো। মেহরাব, মেহরিন, রাজীব, সাইফান সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নাফিসা সাইমনের বুকের সাথে মিশে গেল, মুখ তুলে তাকালো তার দিকে। তারপর অধরে অধর মিলিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। মাঝে মধ্যে সরিয়ে অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলল, এই আমার বউ, আমার জীবনের অংশ, একে আমি হারাবো না, কেউ নিতে পারবে না। সাইফান এবার জোরে চিল্লিয়ে বলল, এই বাচ্চা কাচ্চারা সব চোখ ঢাকো, ঢাকো বলছি। এখানে দাঁড়ায় দুইজন এমন চুমাচাটি করছে যেন নিজেরা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। মেহরিন মেহরাবকে ধরেছিল, ঠোঁট কেটে গেছে, সেটা ওড়না দিয়ে মুছে দিচ্ছিল। সাইমনের কাণ্ড কারখানা দেখে চোখ দুটো রসগোল্লার মতো গোল হয়ে গেছে। রাজীব তো পাশে মিসমিস করে হাসছে। সাইফান আবারও জোরে জোরে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি নির্লজ্জ, নির্লজ্জ থেকে গেছো আরো। আমরা তো অবিবাহিত, আমাদের কপালে একটু শান্তি রেখো। এটা কি আমাদের সামনে এভাবে চুমাচাটি? আমরা বেঁচে থাকবো কেমনে ভাই? এই বাড়িতে মনে হচ্ছে অনেকগুলো রুম আছে, যে কোনো একটা ঢুকে গিয়ে মান অভিমান সব মিটাই আসতো। এখন পাবলিকের সামনে এসব করা কি লাগে? সাইফানের কথা শেষ হতেই সাইমন ধীরে ধীরে নাফিসার ঠোঁট থেকে মুখ সরিয়ে নিল। আগুন চোখে তাকালো সাইফানের দিকে, যেন আরেকটা কথা বললেই মনে হয় তাকে তুলে ডাস্টবিনে ফেলে দেবে। নাফিসা দাঁড়িয়েছিল সাইমনের বুকের খুব কাছেই, শরীর কাঁপছে। ক্লান্তি, লজ্জা আর অতিরিক্ত অনুভূতির ধাক্কায় সে অর্ধেক সাইমনের বুকে হেলে পড়েছে। হঠাৎ সাইমন এক ঝটকায় নাফিসাকে তুলে নিল, দুই হাত দিয়ে পুরো শরীরটা নিজের বুকের মাঝে আলতোভাবে জড়িয়ে ধরলো। নাফিসা লজ্জায় মুখ লুকিয়ে ফেললো সাইমনের কাঁধে। তার শরীর দুর্বল ও অসুস্থ শরীর নিয়ে আর পেরে উঠছে না। তবুও এই উৎসবকে মাথা রাখতে সে নিঃশ্বাস ফেলে শান্ত হলো। পেছনে আবার সাইফান বলতে শুরু করলো, দেখো আবার তুলে নিয়ে গেল। ভাইয়া তুমি। তার কথা শেষ হওয়ার আগে রাজীব তার মুখ চেপে ধরলো, তারপর বলল, চুপ, আরেকটা কথা বললে আমাদেরও তুলে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দেবে। সাইমন সবার কথা তোয়াক্কা না করে সোজা সামনের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্টের লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আপলোড হলে সবাই দেখে নিতে পারবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 59 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাইফান বলল, ভাইয়া তুমি নির্লজ্জ, নির্লজ্জই থেকে গেছো। আমরা তো অবিবাহিত, আমাদের কপালে একটু শান্তি রেখো। এটা কি আমাদের সামনে এভাবে চুমাচাটি? আমরা বেঁচে থাকবো কেমনে? এই বাড়িতে মনে হচ্ছে অনেকগুলো রুম আছে, যে কোনো একটা রুমে গিয়ে এসব মান অভিমান সব মিটিয়ে আসো। এখন পাবলিকের সামনে এসব করা লাগে? সাইফানের কথা শেষ হতেই সাইমান ধীরে ধীরে নাফিসার ঠোঁট থেকে মুখ সরিয়ে নিল। আগুন চোখে তাকালো সাইফানের দিকে, যেন আরেকটা কথা বললেই মনে হয় তাকে তুলে ডাস্টবিনে ফেলে দেবে। নাফিসা দাঁড়িয়েছিল সাইমনের বুকের কাছেই, শরীর কাঁপছে। ক্লান্তি, লজ্জার অতিরিক্ত অনুভূতির ধাক্কায় সে অর্ধেক সাইমনের বুকে হেলে পড়েছে। হঠাৎ সাইমন এক ঝটকায় নাফিসাকে তুলে নিল, দুই হাত দিয়ে পুরো শরীরটা নিজের বুকের মাঝে আলতোভাবে জড়িয়ে ধরলো। নাফিসা লজ্জায় মুখ লুকিয়ে ফেললো সাইমনের কাঁধে। তার অসুস্থ ও দুর্বল শরীর আর পেরে উঠছে না। তবুও এই উৎসবকে মাথা রাখতে সে নিঃশ্বাস ফেলে শান্ত হলো। পেছনে আবারও সাইফান বলতে শুরু করলো, দেখো আবার তুলে নিয়ে গেল। ভাইয়া তুমি। তার কথা শেষ হওয়ার আগে রাজীব তার মুখ চেপে ধরলো, তারপর বলল, চুপ, আরেকটা কথা বললে আমাদেরও তুলে নিয়ে ঘরে বন্ধ করে দেবে। সাইমন সবার কথা তোয়াক্কা না করে সোজা সামনের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ দরজার দিকে তাকিয়ে সাইফান গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল ও নাটকীয় ভাবে দুই হাত কোমরে রেখে বলল, আরে আরে, সত্যি সত্যি আমাদের সামনে থেকে সরে গেল রে। মানে বললাম যে কোনো রুমে গিয়ে যা ইচ্ছা করো, আর এরা সেই কথাই সিরিয়াসলি শুনে নিল। আশ্চর্য ব্যাপার তো, অন্য সময় তো কথা শুনে না একটু। মুখটা আরেকটু বেজার মতো করে যোগ করলো, ওইটা কি আমার মনের কথা ছিল নাকি? এসব চুম্মাচাটি দেখলে দিলেও জ্বালা ধরে ঠিকই, কিন্তু দেখতেও আবার খুব মন্দ লাগে না। পাশে দাঁড়ানো রাজীব আর সহ্য করতে পারলো না, থাম করে সাইফানের কাঁধে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলল, তোরে কি আর বলবো সাইফান, তুই আসলে একটা লেজ কাটা বাদর। সাইফান হা করে রাজীবের দিকে তাকালো, তারপর বলল, কেন বাদর? আমি দিব্যি মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, বান্দর কেন হইমু? এটা বলতে পারতো ভার্জিন থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছ, তাই মুখে যা আসে তাই বলছো। তাড়াতাড়ি একটা বউ পটিয়ে বিয়ে করো, নিজের ভার্জিনিটি নষ্ট করো।
মাথা ঠিক হইয়া যাবে। রাজীব 2 হাত তুলে মাথা নাড়তে লাগলো, তারপর বলল, হাই হাই ভাই, তুই কি দিয়ে তৈরি বলতো? ওদের ঝগড়াঝাটি দেখে করিডোরের কোণে দাঁড়িয়ে থাকা মেহরিন আর মেহরাব পুরো হা হয়ে গেছে। সাইফান যেভাবে নিজের ভার্জিনিটি প্রকাশ্যে ঘোষণা মারলো, ওরা দুজনেই মাল্টিফ্লেভার আইসক্রিম খাওয়া বাচ্চার মতো মুখ হা করে তাকিয়ে রয়েছে। মেহরিনের চোখ বড় হয়ে গেছে, মেহরাবও অস্বস্তিতে পড়ে গেছে। এগুলো দেখে সাইফান মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করলো, তারপর বলল, ইস রে, এই 2টা কচিমাল যে এখানে দাঁড়াইছে মনেই ছিল না। ওরাও জেনে গেল আমি সত্যি সত্যি ভার্জিন এখনো। বাহ বাহ, মানুষের জীবনটা আর গোপন থাকলো কোথায়? মিডিয়া না থাকলেও ছোট্ট 2টা নিউজ চ্যানেল এখানে দাঁড়ায় আছে। মেহরিন মুখ ঢেকে হাসছে, মেহরাব শব্দ করে হেসে ফেললো। এবার সাইফান আবার মিষ্টি করে ওদের দিকে তাকিয়ে বলল, আহারে, আমার এত কষ্ট লাগতেছে, তোমরা কত হেল্প করে নাফুকে সেভ করলে, আর আমার ভাই এসে সাবান ছাড়াই তোমাদের ধুয়ে দিল, আর এখন নিজেরা তো রুমে গিয়ে মান অভিমান ভাঙায় ব্যস্ত। এই কথা শুনে মেহরিন আর মেহরাব দুজনে লজ্জায় গুটি গুটি হয়ে গেল, এতটাই যে কোনো উত্তরই বের হলো না। রাজীব আবারও সাইফানের কাঁধে এক চাপড় মেরে বলল, চলো সিরিয়াস হও, আগে 8 বক্স আনো, ওরা একটু ব্যান্ডেজ লাগাই। আর হ্যাঁ, সে মেহরিন আর মেহরাবের দিকে তাকিয়ে বলল, তোমরা কিছু মনে না করলে আজ রাতটা আমরা এখানেই থাকি, বাইরে যেতে কেউই এখন ফিট না, আর সাইমন স্যারও রুম থেকে বের হবেন না। মেহরিন আর মেহরাব একই সাথে দ্রুত মাথা নাড়লো, তারপর বলল, জি ভাইয়া, অবশ্যই, কোনো সমস্যা নাই, থাকেন, রুম আছে আর সবকিছু আছে। পাশ থেকে সাইফান সঙ্গে সঙ্গে কথা ঢুকিয়ে দিয়ে বলল, রুম থাকলে আমাদের আগে কয়টা খাইতে দাও তো, সারাদিন গরুর মতো দৌড়াইছি, পেটে দানা পানি নাই, পেটে যন্ত্রণা আছে, খিদেই বহুত। মেহরিন মিষ্টি হেসে বলল, আচ্ছা ভাইয়া, রান্না করে খাবার আছে, আমি গরম করে দিচ্ছি। সাইফান 2 হাত তুলে আকাশের দিকে তাকালো, তারপর বলল, এই জন্যই বলি কচি মেয়েরা সবচেয়ে কাজের, দেখো হালকা কিউট, হালকা নার্ভাস, কিন্তু কাজে হালকা না। আর আমার দামড়ি চশমা ফাটা খালি ঝাড়ি দেয় আর জিতে যায়, একটু অমিতই খেতে দেয় না, জীবনটাই বেদনার। মেহরাব এবার আর থাকতে পারলো না, তারপর বলল, ভাই, আমার বোনের কচি কচি বলতেছেন কেন, একটু ঠিকঠাক কথা বলেন। সাইফান নাক টেনে বলল, আরে ভাই, রাগ করো না, কচি বলছি মানে এইভাবে টাটকা আটি সহ কম বয়সী, মানে এই যে তোমরা নতুন। রাজীব থতমত খেয়ে হাসতে লাগলো, তারপর বলল, থাক থাক, বেশি বুঝাতে যেয়ে আবার খারাপ করে ফেলবি। আর এদিকে রুমটা নিস্তব্ধ হয়ে আছে। সেই নিস্তব্ধতার ভেতর সাইমন নাফিসাকে খুব ধীরে, খুব সাবধানে বেডের উপর বসিয়ে দিল। মনে হচ্ছে যদি একটু জোরে ছুঁয়ো তার বউ ভেঙে যাবে। নাফিসার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশে। সাইমন নাফিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। চোখ তুলে তাকাতেই নাফিসার বুকের ভেতর জমে থাকা সবকিছু এটে বেরিয়ে এলো। সে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরলো, এত শক্ত করে যেন তার কাছ থেকে মানুষটাকে আবার ছিনিয়ে না নেয়। নাফিসা এবার শব্দ করে কেঁদে দিল, বুক ভেঙে যাওয়া কান্না। সাইমন 2 হাত দিয়ে তাকে আগলে রাখলো, কাঁধে পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সাইমনের গলা স্বর কাঁপছে, তারপর বলল, সরি আমার বউ, খুব সরি, আমি আর কখনো কখনো তোমাকে এভাবে একা ফেলে রাখবো না, জীবনে না, আমার ভুল ছিল, অনেক বড় ভুল। নাফিসা কোনো উত্তর দিল না, শুধু কাঁদছে। বউয়ের কান্না যেন সাইমনের বুক ভেদ করে ঢুকে যাচ্ছে। সেই কান্নার ক্ষমা নেই, অভিযোগও নেই, শুধু ভয়, হারিয়ে যাওয়ার ভয়। সাইমন ওর চুল কানে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ, অভিমান করেছো আমার উপর। নাফিসা গা ফুলিয়ে একটু পিছিয়ে এলো, কান্না থেমে গেছে, তবে চোখ ভেজা। অসুস্থ শরীর ও মুখ ফুলে থাকা বউটাকে আরো আদরে লাগলো সাইমনের কাছে। থমকে তাকালো ওর দিকে, ঠোঁটের কোণে এক মায়াভরা হাসি খেলে গেল, তারপর বলল, আমার পিচ্চি বউটা। বলে সে 2 হাত দিয়ে নাফিসার গাল ধরলো, তারপর ধীরে, খুব ধীরে তার অধরে আঙুল বুলিয়ে নিজের কাছে টেনে আনলো। পর মুহূর্তে সাইমন নাফিসার ঠোঁটে চুমু দিল, একবার না, বারবার, অসংখ্যবার। নাফিসা কিছুই বলল না, শুধু চোখ বুজে তার শ্বাস ফেলে দিল সাইমনের হাতে। সাইমন এবার অধর সরিয়ে নিয়ে নাফিসার গালে হাত রেখে বলল, অভিমান কি শেষ হয়েছে? না হলে আবার চুমু দেওয়া লাগবে নাকি বউ? দিব কি আরো চুমু? চুপ কেন? তার মানে এখনো লাগবে চুমু, তাই তো? ওকে। নাফিসা একটু লজ্জা পেল, মাথা নাড়িয়ে না বলে নরম ভাবে তার বুকের সাথে মুখ লুকাতে চাইলো। সাইমন সেটা দেখে মৃদু হাসলো, আগলে নিল নিজের পিচ্চি বউটাকে। কিন্তু হঠাৎ নাফিসা সাইমনের বুক থেকে মাথা তুলে সে 2 হাত দিয়ে নিজের পেটের দিকে ইশারা করলো। চোখে কান্না আবারও ভাসলো, তবে এবার তা দুঃখের না, নরম আর মায়া ভরা। নাফিসা ফিসফিসিয়ে মায়া ভরা অভিমান নিয়ে বলল, ওর অভিমান ভাঙা নাগে। নাফিসার গলা খুব ক্ষীণ, সাইমনের বুকের ভেতর এক ঝটকা উঠে গেল, তার চোখে হঠাৎ লাল হয়ে উঠলো, গলা শুকিয়ে গেল। কাপা হাত তুলে সে নাফিসার পেটের উপর হাত রাখলো, সে আর শ্বাস নিতে পারছে না। তারপর বলল, এখানে? তার কণ্ঠ ভাঙা, তারপর বলল, এখানে আমার। নাফিসা চোখ নামিয়ে নরম করে মাথা নাড়ালো, সাইমনের হাত কেঁপে উঠলো, মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। আনন্দ, বিশ্বাস না হওয়া, বিস্ময়, সব মিশে একাকার। সে 2 হাত দিয়ে নাফিসার পেটকে আদর করতে লাগলো, আঙ্গুলে কাঁপতে কাঁপতে পেটের উপর বুলিয়ে দিয়ে বলল, আমার অস্তিত্ব। আর ঠোঁট কেঁপে উঠলো, তারপর বলল, আমার সন্তান। সে ফিসফিস করে বলল, আমি তোমাকে হারাতে পারতাম বউ, তোমাকে আর তাকে, দুজনকেই। পরের মুহূর্তে সে নাফিসার জামাটা একটু উপরে তুললো, খুব যত্নে, যেন তাকে ব্যথা না লাগে। পেট আলগে করে তারপর সে মাথা নিচু করে নাফিসার পেটেই চুমু দিল। 1 বার, 2 বার, 3 বার, অগণিত বার। তার গলার শব্দ রুদ্ধ হয়ে গেল। সে নাফিসার পেটের উপর মাথা রেখে বলল, এটাই আমার অস্তিত্ব, আমার সন্তান, আমার বউ, আমার সব। নাফিসা কাপা হাতে সাইমনের চুলে হাত রাখলো, সেই স্পর্শে সাইমন চোখ বন্ধ করে ফেললো। যে চোখ গত 12 ঘন্টা শুধু ভয় দেখেছে, আতঙ্ক দেখেছে, পাগলামি দেখেছে, এখন সেখানে শান্তি, স্বস্তি আর মায়া। নাফিসা ধীরে ধীরে বলল, আপনি যদি আর না আসতেন
আমি। সাইমন বলল চুপ। সাইমন সঙ্গে সঙ্গে নাফিসার মুখে হাত রাখলো, চোখের কোণে পানি জমে উঠলো, তারপর বলল, এমন কথা আর কখনো বলবে না, তুমি আমার বউ, তোমাকে ছাড়া আমি শেষ, তোমাদের দুইজনকে ছাড়া আমি কিছুই না। নাফিসা একটু হাসলো। সাইমন আবারও তার মুখে চুমু দিল। নাফিসা এবার সাইমনের শার্ট আঁকড়ে ধরলো, তারপর বলল, আমি ভয় পাইছিলাম খুব। সাইমন তাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে, তারপর বলল, আর ভয় পাবে না, আর এক মুহূর্ত তোমাকে চোখের আড়াল হতে দেব না বউ। নাফিসার চোখ বন্ধ করলো তার কাঁধে মুখ রেখে। রুমের বাতাস ভারী। সাইমন আবার নাফিসার পেটে চুমু দিল, এবার আরো দীর্ঘ, আরো মায়া ভরা। হঠাৎ সাইমন মাথা তুলে উঁচু করে নাফিসার দিকে তাকালো, কিছু একটা ভেবে ঠাস করে নাফিসার গালে একটা থাপ্পড় মেরে দিল। সাইমন দাঁত চেপে রাগ আর অবিশ্বাসে কাঁপতে কাঁপতে বলল, পাকনামো করে প্রেগনেন্ট হতে কে বলেছে তোকে, ইডিয়েট কোথাকার, আমাকে না বলে আমাকে ঘুল খাইয়ে আমার অস্তিত্ব নিজের পেটে রাখলি বউ। পুলিশ হয়ে নিজের ঘরের বউয়ের চুরি ধরতে পারলাম না, ছি ছি, আমি তো পুলিশ নামে একেবারে কলঙ্ক হয়ে গেলাম বউ। নাফিসা পুরোপুরি স্থির হয়ে গেল, অবাক হতবিম্বল চোখে সাইমনের দিকে তাকিয়ে রইল। সাইমন আবারও বলল, আমার পিচ্চি বউ আমাকে সোজাসুজি ডাকাতি মেরে দিল রে, আমার মহামূল্যবান ডিএনএ নিজের পেটে স্থাপন করে, কি সাহস দেখে কাজটা করলি বলতো পিচ্চি বউ। নাফিসা ভয়ে কেঁপে উঠল। সাইমনের গলার টুন একটু শক্ত হলে তার বুকটা ধরপড় করে ওঠে। সে ভয়ে শব্দ করে হু হু করে কান্না শুরু করলো। কাঁপতে কাঁপতে গলা কেঁপে উঠে কথাগুলো বেরিয়ে এলো, তারপর বলল, সরি, ভুল হয়ে গেছে, আর এমন করবো না, আর বাবু নিব না, এবার থাক। কথা শেষ হতেই নাফিসা নিজের দুই হাত দিয়ে চোখ মুছলো। সাইমন চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল তার দিকে, সেই চাওয়াটা রাগের সঙ্গে হাসিও মিলেমিশে আছে। তারপর বলল, ইডিয়েট, এখন কান্না করছে আমার মন গুলানোর জন্য, আর বাবু নিব না মানে, আমার এখন অনেক বাবু চাই, কিন্তু আমাকে না বলে নিজে নিজে পাকনামো করলে তুলে আছাড় দিব। ডিএনএ চুন্নি বউ আমার, মানুষের শুনলে আমার মান সম্মান থাকবে না, ছেছে। সাইমনের কথা শুনে নাফিসা গাল ফুলিয়ে বসে রইল। অভিমানী বাচ্চার মতো ফুসে থাকা সেই মুখটা দেখে সাইমনের হাসি চেপে রাখতে হলো। তারপর বলল, চুরি করে এখন ইনোসেন্ট ফেস বানাচ্ছে, নিজেই বাচ্চা, কথায় কথায় গাল ফুলাই, সে নাকি আমার বাচ্চা সামলাবে। নাফিসা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার কাঁধের কাঁপুনি, ভরসার চাওয়া দৃষ্টিটা সাইমন ঠিকই বুঝে ফেলে। একটু এগিয়ে এসেছে নাফিসার গাল টেনে ধরলো। তারপর হঠাৎ ওই দুই হাত দিয়ে নাফিসাকে কুলে তুলে নিল। তারপর বলল, চলো, অনেক বেশি নাটক হয়েছে, বেডে চলো এবার। নাফিসা ধাক্কা দিতে চাইলেও শক্তি পেল না। সাইমন সহজে তাকে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। কম্বল ঠিক করে দিতে দিতে নরম গলায় বলল, চোখ বুঝো, ঘুমাও, আমি আসছি। নাফিসা তৎক্ষণাৎ চোখ খুলে ফেললো। ভয় আর কৌতূহল মিশে গিয়েছে তার কণ্ঠে। তারপর বলল, কোথায় যাচ্ছেন? সাইমন আবারও থমকে দাঁড়ালো, তারপর হালকা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, শাওয়ার নিয়ে আসছি। একথা বলে সে নিচু হয়ে নাফিসার কপালে আলতো করে চুমু দিল। ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে সাইমন দুইবার ঘুরে তাকালো। নাফিসা কম্বল মুড়ি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, চোখে ভয়ের সঙ্গে মায়া ভরা নিশ্চুপ ভালোবাসা। নাফিসা বলল, রেগে থাকবেন না, পাশে থাকলে আমি সব পারবো। সাইমন দরজায় হাত রেখে থেমে গেল। ঠোঁটের কোণে আবারও সেই অভ্যাসের হাসিটা ফিরে এলো। তারপর বলল, বউটা আমার একদিন আমাকে পাগল করে ফেলবে, বলে ওয়াশরুমে ঢুকে গেল সে। নাফিসা বালিশে মুখ গুজে লাজে মুচকি হেসে ফেললো। সব ভুলিয়ে দেওয়া এই মানুষটার জন্যই তার হৃদয় এমন ভাবে নরম হয়ে যায়। আর এদিকে টেবিলের উপর খেতে বসেছে সাইফান আর রাজীব। অন্য পাশে আরেকটা চেয়ারে মেহরাব বসে আছে। মেহরিন ব্যস্ত হয়ে খাবার বেড়ে দিচ্ছে। মেহরিন একটু ইতস্তত করে বলল, সাইমান ভাইয়া খাবে না? আর নাফিসার জন্য তো স্যুপ বানাইছিলাম। সাইফান মুখ ভরা খাবার নিয়ে মেহরিনের দিকে তাকিয়ে নাটকে পানার ভঙ্গিতে বলল, মান অভিমান ভাঙাচ্ছে মনে হয় এখনো, আমি খেয়ে খাবার দিয়ে আসছি উপরে, এত টেনশন নিও না, খাবারের থেকে বেশি টেস্টওয়ালা জিনিস খাচ্ছে ওরা। কথা শেষ হতেই সাইফান জিভ কাটলো। চোখ তুলে সবার দিকে তাকিয়ে দেখলো চারিদিকে সবাই গুলগুল করে তার দিকে তাকিয়ে আছে। সে হালকা ভদ্র হাসি দিয়ে বলল, সরি, আবারও মিস্টেক হয়ে গেল, এখানে আন্ডা বাচ্চা আছে, মনে থাকে না। রাজীব হেসে দিল। হাসি দেখে মেহরাব আর মেহরিনও দমাতে পারলো না, তারাও হেসে ফেললো। সাইফান এবার খাবার হাতে নিয়ে প্রথম লুকমাটা মুখে দিতে চোখ বন্ধ করে বলল, স্বর্গ পরমেশ্বর, আল্লাহ মাবুদ, মম ধন্য। মেহরিন হাসলো, তারপর বলল, ও এতই কি ভালো লাগলো? হাসি দিয়ে সাইফান বলল, মনে হচ্ছে 3 জন্মের ক্ষুধা মিটে গেল। খাবার শেষে লুকমা হাসি দিয়ে সাইফান বলল, মনে হচ্ছে 3 জন্মের ক্ষুধা মিটে গেল। খাবার শেষ, লুকমা খাওয়ার মাত্র সে উঠে দাঁড়ালো। তারপর বলল, যাই উপরে সাইমান ভাইদের খাবার দিয়ে আসি, বলে হাত ধুয়ে খাবার নিয়ে উপরের দিকে গেল। উপরে গিয়ে দরজার কাছে দাঁড়াতেই ভেতর থেকে হালকা শব্দ এলো। দরজার লক খুলছে। ঠিক তখন ওই ওয়াশরুম থেকে বের হলো সাইফান। ওর পরনে শুধু একটা টাওয়েল, ভিজে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সে প্রথমে বিছানার দিকে তাকালো। নাফিসা ঘুমিয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে, মুখে শান্তি, ক্লান্তি আর শিশুর মতো। ঠিক তখন ওই দরজায় ধাক্কার শব্দ। সাইমন এগিয়ে গিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে সাইফান, খাবারের ট্রে হাতে, মুখে সাতকাত হাসি। এক সেকেন্ডে সাইমনের খালিগা দেখে তার মুখ আরো লম্বা হয়ে গেল। ভ্রু উঁচিয়ে বলল, ভাইয়া এত এনার্জি কেমনে? সারাদিন না খাইয়া দাইয়া ঘুরছো, আর এখন আবার? কথা শেষ হওয়ার আগে ঠাস করে একটা শব্দ হলো। একটা জোরে থাপ্পড় পড়লো সাইফানের গালে। সাইমন দাঁতে দাঁত চেপে বলল, আর একটা ফাউল কথা বললে তোর খবর আছে, কি বলতে এসেছিস বল, আর এখান থেকে বের হ। সাইফান গাল চেপে কাতর মুখে বলল, খাবার দিতে এসেছিলাম, খালি এটুকুই, আমাকে এভাবে মাইরা দিলে মানুষের ভালো করতে নেই। সাইমন এক হাতে খাবারের ট্রে নিল, মুখ শক্ত করে বলল, তোর ভালো করা লাগবে না, বের হ।
সাইফান মুখ ঘুরিয়ে নাটকীয়ভাবে চলে যেতে লাগলো, কিন্তু পা দুটো ঠিক দরজার ফ্রেম পেরোনোর আগেই সাইমন বলল এই। সাইফান লাফ দিয়ে ফিরে এসে উজ্জ্বল চোখে বলল, বলো না ভাইয়া, কি বলবা? কি করলে এতক্ষণ? সব খুলে বলবা নাকি? ঠাস করে আবারও একটা থাপ্পড় মারলো সাইফানের গালে। সাইমন ঝাঁঝালো গলায় বলল, আমার জন্য একটা টি শার্ট আর ট্রাউজারের ব্যবস্থা কর এখনই। সাইফান দুই গালে হাত দিয়ে ভাঙা কান্না কান্না গলায় বলল, এটা ঠিক না, আমাকে এত মারো কেন? এই গালে আমার বউ আমাকে চুমু দিব, তার আগে আমার ফর্সা গাল দুটো যদি লাল টমেটোর মতো করে দেন তাহলে কেমনে হবে? সাইমন ডন কেয়ার ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি দিয়ে যা। বলে দরজা ঠাস করে বন্ধ করলো। সাইফান বাইরে দাঁড়িয়ে গাল মালিশ করতে করতে বলল, হায় আল্লাহ, মানুষের ভালো করলেও দোষ, গায়ে হাত না তুললেই যেন হয় না। আমার গাল গদি ছিল, এখন হলো টমেটো। আর ওনার জন্য সবাই জামা কাপড় রেখে দেয় মনে হচ্ছে, খালি বলে দিলাম আর হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে, তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।